ভূত এফএমের এসব কোনোদিনই আমার বিশ্বাস ছিল না। আমি মনোবিজ্ঞানের ছাত্রী ছিলাম, তাই বিশ্বাসটা একটু কম করতাম। আমার বাসা উত্তরা। বাড়িটি যখন তৈরি করা হয় তখন তার নিচ থেকে মানুষের হাড়গোড় পাওয়া যায়। আমার স্বপ্নগুলো যে সত্যি হয় এটা আমি খেয়াল করি ২০১২ থেকে ১৩ দিকটায়। তার আগে আমি কখনো আসলে খেয়াল করিনি। এবার কয়েকটা ঘটনা শেয়ার করি। আমি একবার স্বপ্নে দেখলাম আমার বাসার সামনে এক মহিলা আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে জেগেই প্রথম নিউজটা পাই আমি আমাদের সামনের বাড়িতে এক ভদ্র মহিলা গাছে ঝুলে আত্মহত্যা করেছেন। পরের বছর ঠিক একই দিনে নয়, আমি দিনটা মার্ক করে রেখেছি। দুটি ঘটনাই বিশ্ব ইজতেমার দিনে ঘটেছিল। আমি স্বপ্নে দেখলাম আমার এলাকায় কেউ খুন হচ্ছে। সকালে উঠেই শুনলাম একজনকে সেই মাঝরাতেই খুন করা হয়। আবার এক রাতে স্বপ্ন দেখলাম কেউ রেল লাইনে আত্মহত্যা করছে। সকালে ঘুম থেকে উঠে শুনলাম এক ছেলে আমাদের বাড়ির পাশের রেল লাইনে আত্মহত্যা করেছেন। এমনকি আমার মায়ের কি অসুখ উনি ভুগবেন সেটাও আমি ৩ মাস আগেই স্বপ্নে দেখে ফেলেছিলাম। এভাবে একের পর এক মানুষের আত্মহত্যা, মরে যাচ্ছেন, নিজের ফ্যামিলি বা আত্মীয়দের ক্ষতি হচ্ছে। দেখতে দেখতে একটা টাইমে আমি ডিপ্রেশনেও পাশাপাশি ইনসোমনিয়াতে ভুগতে শুরু করি। আমার কাছে এর কোনো সমাধান নেই। আমার একটা ডায়েরি রাখলাম। এবার তাতে ঘটনাগুলোর তারিখ এবং টাইম দিয়ে নোট করে রাখতাম। যদি কারো উপকার করা যায়, যাদের সাথে পরিচয় ছিল তাদের আগেই সাবধান করে দিলেও অপরিচিতদের আর পারা সম্ভব হয়নি। এভাবে অনেকের সাথেই বিষয়টা শেয়ার করা হয়ে যায়, আর আস্তে আস্তে বিষয়টা আমার কন্ট্রোলের বাইরে চলে যায়। মাঝে বেশ কিছুদিন আমার সমস্যাটা ছিল না। আরও কিছু ঘটনা শেয়ার করি। আমি যেহেতু ইনসোমনিয়াতে ভুগি সেহেতু সারা রাত জেগে থাকা হয়। বই, সিনেমা, নাটক এসব নিয়েই টাইম কাটাই। তখন প্রায় প্রত্যেক দিন আমার চুলের নিচের দিকে কেউ গিট দিয়ে যেত। আমি প্রথমে পাত্তা দেইনি, কিন্তু পরে অসম্ভব ভয় পেয়ে যাই যখন ঘটনাটি টানা কয়েক মাস আমার সাথে হয়। এছাড়াও মাঝরাতে জোরে জোরে দরজা ধাক্কা দেয়ার, বাসার অন্যান্য মানুষের গলায় ডাক রুম থেকে বের হয়ে করে নেয়ার মতো অনেক ঘটনা বেশ অনেকবার হয়েছে। আমার ছোট ভাই মাঝরাতে ছোট এক বাচ্চাকে তার পড়ার টেবিলের নিচে দেখতে পায়। ওর কাছে ওই বাচ্চার বর্ণনা শুনে আমি অবাক হয়ে যাই। ঠিক এমনি একটা ৩ বছর বয়সী বাচ্চাকে আমি প্রায় স্বপ্নে দেখি। আমার কাছে কিছু একটা চায়, সরাসরি দৌড়ে বেরোয় আর জিনিসটা খুঁজে বেড়ায়। এই এক স্বপ্ন আমি প্রায় দেখি। তার ব্যবহারের কিছু একটা জিনিস কি তাহলে আমার কাছে আছে? আমি অনেক খুঁজেছি, কারণ জিনিসটা একটা লকেট। তাই আপনার সেই ইমেইলের ঘটনাটি শুনে আমি খুবই ভয় পাই। আমাদের বাসার রাঁধুনি মেয়েটা টুকটুকে লাল নাচের পোশাক পরা, পুরো শরীরে গহনা পরে এক মেয়েকে দৌড়ে আমার রুমের দরজা থেকে আমার ভাইয়ের রুমের দরজা পর্যন্ত যেতে দেখেছে। এছাড়াও বীভৎস চেহারার এক মহিলাকে তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে। এরকম আরও অনেক ঘটনা এ বাড়িতে হতো। এখন হুজুর দিয়ে বাড়ি বন্ধ করা আছে, কিন্তু আমার স্বপ্ন আমার পিছু ছাড়েনি। এবার এটা শুরু হয় হ্যালুসিনেশনের মতো। প্রিয় লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আপনারা যারা ভয়ঙ্কর ইমেইল এপিসোড শোনেন বা শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ইমেইল। চলুন আমরা সরাসরি ইমেইলটি শুনব, এবং আরও কিছু বাছাই করা ঘটনা রয়েছে, এগুলো আমরা একের পর এক ধারাবাহিকভাবে শুনব। আজকে যেই বাছাই করা ঘটনাগুলোকে আমি স্পেশাল ঘটনা বলছি, কেননা আপনারা সম্পূর্ণ ঘটনা শুনলেই বুঝতে পারবেন কেন আজকের এই ঘটনাটি স্পেশাল। চলুন চলে যাই সরাসরি ঘটনাতে। ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পুরোটা বছর আমার হ্যালুসিনেশনে আমি যতজন মানুষকে দেখেছি সকলের সাথে আমার মিট হচ্ছে, যাদের আমি কখনোই চিনতাম না। যতগুলো ঘটনা আমি দেখেছিলাম সব ২০১৮-১৯-এর ভেতরে আমার সাথে ঘটেছে। এমন অনেক প্লেস আমি দেখেছি, এমন অনেক ঘটনা ঘটেছে ওই গত কয়েক বছরে আমি দেখেছিলাম। এখনও কিন্তু বিষয়টা আমার কন্ট্রোলে আনতে পেরেছি। আগে ভয় পেতাম, এখন ভয় পাই না, কিন্তু সমস্যা রয়েই গেছে। আমার ঘটনাগুলো যদি ভালো লাগে প্লিজ ইমেলটা পড়বেন। যেহেতু আমি নাম প্রকাশে অনিচ্ছুক সেহেতু আমার নামটা তিনি নিষেধ করেছেন পড়তে, এবং তারপরে তিনি তার ঘটনা শেষ করেছেন। তো এটাই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি শুনে আপনাদের মনে ভয় লেগেছে কিনা জানি না, তবে অনেক প্রশ্ন জেগেছে হয়তো। আমরা কথা বলি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের সাথে, এবং এইগুলো নিয়ে একেকজনের একেক রকমের মত, এবং একেকজন একেকভাবে ব্যাখ্যা দেন। তিনি তার মতো করে ব্যাখ্যা দিবেন। আমার কাছে অবশ্য কোনো ব্যাখ্যা নেই, আমি এই সমস্ত ব্যাটারে খুবই কম জানি এবং জানিই না বলতে গেলে। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আজকে শোয়ের আগেও, এবং এখনও কিছু বিষয়ে কথা বলবো। এই যে আমি ইমেলটা পড়লাম,
জি, এই ইমেইলের ব্যাপারটা কি আপনার কাছে পরিচিত মনে হয়েছে? এই সমস্ত সমস্যা কি হয় মানুষের মধ্যে? জি, এরকম মানুষ অনেকগুলো সমস্যাতে পড়ে থাকে। জি, মানুষের চিন্তা শক্তি জি, বা মানুষ যখন কোনো দুশ্চিন্তা থাকে, টেনশন থাকে, জি, এরকম মানুষগুলো ঘুমানোর সময় কিছু স্বপ্ন দেখে থাকে এবং সেটা বাস্তবায়ন হয়ে যায়। জি, এবং স্বপ্ন এরকম একটাও হয় যা বাস্তবে হয়, যেটা হইতেছে তার কোনো বিপদ আসবে আগামীকাল, জি, অথবা দুদিন পর তার কিছু সমস্যা আসবে। তার তখন এই ঘুমের মধ্যে উনি দেখতে পাবে কিছু অচেনা মানুষ বা চেনা মানুষই তার কাছে আসবে, এসে তাদের মুখ মলিন থাকবে, রাগান্বিত থাকবে, নারাজ থাকবে, অসন্তুষ্ট। তখনই এই মৃত ব্যক্তি হোক বা এরকম অশুভ সংবাদ কিছু আসে। এই সংবাদগুলো স্বপ্নের মাধ্যমে দেখার পরে তার কাছে ২টা দিন পরে হোক বা কিছুদিন পরে হোক তার এই স্বপ্নটা সত্য বাস্তব, যে তার দুঃসংবাদ বয়ে আসতেছে। এবং এরকমও কিছু স্বপ্ন হয় যেটা আমাদের জন্য মঙ্গলময় হয়ে আসবে। তখন সে দেখবে যে হয়তো মৃত ব্যক্তি আপন হোক বা অচেনা মানুষই হোক হাসি মুখ নিয়ে আসবে, তার ঘরের কাছে মাথার কাছে দাঁড়াবে, তাকে কিছু দেওয়া হবে। তা আসলে এটা বাস্তব রূপে ধারণ হয় যে তার কিছু সুসংবাদ আসতেছে। এমন স্বপ্ন বাস্তবায়ন হয়। আচ্ছা, আমরা পরিচিত মানুষকে, আত্মীয়স্বজনকে অনেকে স্বপ্নে দেখেন যারা মৃত। জি। তাদেরকে কেন স্বপ্নে দেখেন বলে আপনার মনে হয়? হ্যাঁ, যে সমস্ত কাছের মানুষগুলোকে স্বপ্নের মধ্যে দেখানো হয়, আসে, হয়তো আপনি তাদেরকে ভুলে গেছেন বা মনে আসতেছে না, কিন্তু যিনি আপনাকে মনে করতেছেন, হুম, আপনাকে প্রচুর ভালোবাসত বা আপনাকে খুব প্রিয়, আপনাকে সে কাছের মানুষ মনে করত, সে সেখান থেকেই এখনো পর্যন্ত আপনাকে কাছের মানুষ বা ভালোবাসা মানুষ বলেই সে আপনার কাছে স্বপ্নের যুগে দেখা দিতেছে, সে চলে আসতেছে আচ্ছা, আপনাকে দেখার জন্য। আচ্ছা, এটাও স্বপ্নে এরকম হয়, এটাও স্বপ্নে এরকম হয় এবং আমরা এই যে স্বপ্নে আমরা মাঝে, মাঝে অনেকে বলেন যে অনেক ধরনের নির্দেশ পান। হ্যাঁ? তো এইটা কতটা যুক্তি নির্ভর বা এটা বিশ্বাসযোগ্য? স্বপ্নের মাধ্যমে কাউকে কিছু উপদেশ নির্দেশ দেওয়া হয়। আমি এর আগেও আপনাদেরকে বলছিলাম যে একটি আতশী রোগ আছে। আতশী নামের যে একটা রোগ আছে, সেটা কিন্তু সে অলি আউলিয়াদেরই নিগাদৃষ্টি। আর এটা বেশিরভাগ স্বপ্নের মাধ্যমে, আতশী রোগটা স্বপ্নের আপনার মাধ্যমেই বেশি হয়ে থাকে। আমাকে কোনো অলি অথবা আলেম যিনি হোক বা আল্লাহর তরফ থেকেই হোক, আমার কিছুদিন পরে কিছু সংবাদ আসবে। তো সেইখানে আমাকে ঘুমের মধ্যে এরকম উপদেশ নির্দেশ দেওয়া হয়। যেমন তুমি এই কাজটা করো না, এই পথে যেও না, বা এইখানে আসো, বা এই যে এই কাজটা করো, এরকম উপদেশ দেওয়া হয়, এই নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, ওকে। আমি চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আপনার তো ছোট, ছোট অনেকগুলো ঘটনা আছে। আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন সেটা আগে শুনি। থ্যাংক ইউ রাসেল মেই। আমি রাইয়ান, তেজগাঁ থেকে এসেছি। প্রথমেই যেই ঘটনাটা আমি শেয়ার করতে চাইবো আজকে, সেটা কিছুটা স্বপ্ন রিলেটেড, আপনাকে যেটা আমি বাইরে বলছিলাম। ব্যাপারটা ছিল এরকম, আমাদের বাসা যেহেতু তেজগাঁয়, ওই টাইমটায় আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকতাম। তো একদিন রাতে ঘুমালাম। তো ঘুমানোর পর হঠাৎ করেই আমি অল অফ এ সাডেন আমি দেখতে পেলাম যে আমি আমার নানার বাসায় চলে গেছি ওই মুহূর্তে। এবং আমার নানার বাসা ছিল ধানমন্ডিতে। প্রচুর আসা যাওয়া ছিল নানার বাসায়। সো ওখানের এনভায়রনমেন্টটা আমার খুব বেশি পরিচিত। অন্ধকার অবস্থাতেও আমি সম্পূর্ণরূপে বুঝতে পারছিলাম আমি ওই মুহূর্তে আমার নানা নানুর যেই রুমটা ছিল ওই রুমে আমি ভাসছি। আমি ভাসছি এবং আমি অন্ধকারে ফ্যানের যে শব্দটা হচ্ছে খুবই পরিচিত শব্দ, আমি সেটাতে টের পাচ্ছি এবং আমি বিভিন্ন আসবাবপত্র ছুঁড়ে দেখছি, ধরছি। ইভেন আমার নানা নানুর রুমের সাথেই একটা ছোট বারান্দা ছিল, আমি বারান্দাতেও গেলাম, ওটা গ্রিল করা ছিল, পুরাতে গ্রিল ধরছি, বাইরে জোছনা দেখতে পাচ্ছি, আবার রুমের ভেতরে ঢুকলাম। অল অফ এ সাডেন আমি ধপাস করে যেন আমার তেজগার বাসার বিছানায় পড়লাম এবং জেগে গেলাম। মানে পুরাটা ব্যাপার খুব তাড়াতাড়ি ঘটেছে, খুব তাড়াতাড়ি ঘটলো এবং খুবই অদ্ভুত একটা ব্যাপার যে এত রিয়েলিস্টিক। মানে আমি যেন ওখানে চলে গিয়েছিলাম ওই মুহূর্তটাতে, ওই সময়টা যেন আমি আমার নানার বাসাতে অবস্থান করছিলাম এবং আমি যেন হঠাৎ করে আবার আমার বাসার বিছানায় চলে আসলাম। এরকম একটা ব্যাপার ছিল আর কি জিনিসটা। ওকে, ওকে। আচ্ছা, আপনার সাথে তো আরও কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলো আমরা একটু শুনে ফেলি যে আর কি ঘটনা ঘটেছে? আরেকটা ঘটনা আমি বলবো, এটাও আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনা। আমি আগে একবার ইমেল পাঠিয়েছিলাম আপনাকে, ওখানে আমি একটু প্যাটার্নটা বলেছিলাম নানার বাসার, যে প্রতিটা তালার প্রথম রড যে সিঁড়ি, এটা থেকে ঘুরে পরবর্তী তালায় যাওয়ার আগে একটা করে ছোট এক্সটেন্ডেড তালা ছিল, যেটাকে আমি যে ১.৫ তালা ২.৫ তালা এভাবে বলেছিলাম। তো ৩.৫ তালার একটা ঘটনা বলি। আমার নানার বাসার ওই টাইমটাতে আমার নানার বাসায় কিছু মেরামতের কাজ চলছিল। তো যে কারণে ওই মেরামতের কাজ যারা করছিলেন তাদের একজন লিডার ছিল, তাকে সবাই সর্দার বলে রাখতো। তো আমি ৩.৫ তালার যে রুমটা
ছিল ওটার বারান্দায় গিয়ে দাঁড়ালাম। তো দেখলাম ওই সর্দার নামে যিনি, উনি রুমের ভেতরে একটা চৌখা মতো ছিল, ওখানে বসে টুকটাক কাজ করছেন সামথিং। যেমন বিভিন্ন ওই যে কাজের জন্য রাজমিস্ত্রির কাজে যেসব জিনিসগুলো ব্যবহৃত হয় ওরকম জিনিসগুলো গুছাচ্ছেন, বের করছেন, রাখছেন, সামথিং লাইক দ্যাট। তো আমি বারান্দায় দাঁড়িয়ে ওনার দিকে যখন তাকালাম, উনি আমাকে বললেন, তোমাকে একটা জিনিস দেখাবো, তুমি দেখবা? তো আমি বললাম যে হ্যাঁ দেখান। তো উনার যে জায়গাটা উনি বসা ছিলেন তার পাশে একটা বাথরুম ছিল, আর ওই বাথরুমের সামনে একটা ড্রাম রাখা ছিল। তো উনি বাথরুমের দিকে তাকিয়ে বললেন আয়। তো বলার সাথে সাথে বাথরুম থেকে একটা সম্পূর্ণ কালো ফিগার, এটা কোনো চোখ নাই, মুখ নাই, কিচ্ছু না, জাস্ট একটা কালো বডি বেরিয়ে ওই ড্রামের মধ্যে খুব সজোরে একটা করে থাপ্পড় দিচ্ছে। তার সেকেন্ডের মধ্যে বাথরুমের মধ্যে ঢুকে যাচ্ছে। সে আবার বাথরুমের দিকে তাকিয়ে বলতেছে আয়। সঙ্গে সঙ্গে বাথরুম থেকে ওই ফিগারটায় বেরিয়ে খুব তড়িৎ গতিতে ড্রামে থাপ্পড় দিয়ে আবার ঠিক সেভাবে বাথরুমে ঢুকে যাচ্ছে। এভাবে ৩-৪ বার এই ব্যাপারটা রিপিট হলো। তো সঙ্গে সঙ্গে আমি ওখান থেকে এক দৌড়ে বাসায় চলে গেলাম। তো এটা ছিল সেকেন্ড ঘটনাটার। তো আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাসেন ভাইয়া। আমি রায়ান রাশিদ, এসেছি ভান্টের থেকে। আমি যে এই স্টোরিটা বলবো, এই স্টোরিটা হচ্ছে আমি এর আগেও এই স্টোরি সম্পর্কে বলেছি, একজন সম্পর্কে অ্যাকচুয়ালি। আমি হচ্ছে ছোটবেলা থেকে একটা মিশনারি স্কুলে পড়ে বড় হয়েছি। সেই সেন্ট যে চার্চটা রয়েছে সেখানে হচ্ছে আমি প্রায়ই যেতাম। তো চার্চে গিয়ে আমার অনেকের সাথে দেখা হয়েছিল। আমার যতদূর মনে হতো তারা হয়তোবা ইলুমিনাতের সদস্য ছিল, বা আমি এর আগে ওই যে ডেভিড নামে একজনের কথা বলেছি, ডেভিড এবং স্যামুয়েলের কথা। তো আমি দেখেছিলাম দুইজনকে, ডেভিড এবং আরেকটা ছেলে ছিল যে হয়তো আমার বয়সী ছিল। তো ওই ছেলেটার এই স্টোরিটা আজকে ওকে নিয়েই আমি হচ্ছে শুরুতে ওকে দেখতাম। ও ছিল একেবারেই চুপচাপ এবং ভাই একদম অন্য জগতের মানুষ বলতে পারেন, এই টাইপের। কি বলবো, পুরাই আলাদা। খুব মানুষের সাথে কম মিশতো, খুব একটু রাগী ছিল। যার সাথে কথা বলতো তখন কথা বলতো, আর যার সাথে কথা বলতো না একেবারেই বলতো না। তো ওই ডেভিডের সাথে আমার পরিচয় হওয়ার কারণে ডেভিডও যখন আমার সাথে ওকে পরিচয় করায় দেয়, তখন হচ্ছে আমাদের দুজনের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় এবং আমরা খুব ভালো ফ্রেন্ডস হতে থাকি ধীরে ধীরে। তো ওর একটা বিশেষ জিনিস লক্ষ্য করতাম, ওর সাথে যখনই কারো রাগারাগি হতো, লাইক আমি একদিন একজনকে দেখেছি যে ওর সাথে ঝগড়া করেছে, ঝগড়া করে বেশ খুব রাগ হয়ে গেছে ছেলেটা। তো বলছে যে তুই আজকে বাসায় যা, তোকে দেখে নেব। আচ্ছা তুই যা, তোকে দেখে নিচ্ছি। তো যেই ছেলেটাকেই ও বলেছে, শোনা গেছে যে ওই দিন বেলা ও বাসায় যেতে যেতে রোড অ্যাক্সিডেন্ট করেছে। তারপরে হচ্ছে একবার ওর গাছের কেউ সম্ভবত আম চুরি করেছিল। তো বলেছে যে আবার এখানে আসবে তার মাজা ভাঙবে। তো ভাইয়া সেম ভাবে সে গাছে উঠতে গিয়েছিল আরেকবার, তো ওইখানে শোনা যায় এরকম কারোর মাজা ভেঙে গিয়েছিল। তো এই টাইপের ও যা বলতো অ্যাকুরেট তাই হতো। এবং হচ্ছে এইভাবে হতে হতে একদিন দেখা যায় ওর আঙুলের একটা অংশ জাস্ট নেই, ঠিক আছে? তো এই যে এই জিনিসটা দেখার পরে সবাই জিজ্ঞাসা করা হয় যে কি হয়েছে, তোমার আঙুলে কি হয়েছে? তো জাস্ট বলে যে আমার মেশিনে হাত চলে গিয়েছে, যার কারণে একটু প্রবলেম হয়েছে। লাইক সবাই তো জিজ্ঞাসা করবেই, হাতে ব্যান্ডেজ দেখাতে দেখলে তো ও জাস্ট ঢাকার জন্য এই জিনিসটা বলে। তো একদিন দেখা যায় তার আরেকটা আঙুলের এরকম পার্টস নেই। এভাবে দেখতে দেখতে ওর হাতের প্রায় ম্যাক্সিমাম পার্টই নেই। তো ওকে বলে যে, আর আশ্চর্যজনক বিষয় হলো ভাইয়া, ও জাস্ট হাতে কোনো মতে ব্যান্ডেজ করে এসেছে। লাইক আপনার যদি আঙুল কেটেও যায় বড় আকারের, আপনাকে ডাক্তারের কাছ থেকে ড্রেসিং করাতে হবে, সেলাই করাতে হবে, অনেক ঝামেলা। বাট ওর তেমন কিছু না, জাস্ট কাভার করে দেওয়া। তো এই টাইপের জিনিস দেখার পরে আমি ওকে জিজ্ঞাসা করি যে সত্যি করে বলবা কি হয়েছে, আমি বুঝতে পারছি যে তুমি এই জিনিসটা কোনো স্বাভাবিক জিনিস না, কি হয়েছে সত্যি করে বলবা। তো ডেভিডও ওই সময় আমার সাথে খুব ক্লোজ ছিল এবং ডেভিডের সাথে ওই ব্ল্যাক ম্যাজিক, ডেভিল স্পিরিট এই টাইপের অনেক বিষয় নিয়ে কথা হতো। ডেভিড একবার ওকে আমার বাসায়ও নিয়ে গেছিল। তো এরকম হচ্ছে ও 2-3 দিন কথা বলার পরে, বেশি জোরাজোরি করার পরেও আমাকে বলে ঠিক আছে আজকে তোমাকে বলবো, তুমি একটা কাজ করো, তুমি আমার বাসায় আসো। তো আমি বলছি যে তোমার বাসাটা কোথায়? বলে যে ঠিক ডেভিডের বাসার অপোজিটে। তো আমি ঠিক ওইখানেই যাই ভাইয়া। যাওয়ার পরে ঢুকতেই দেখি ওদের বাসায় না কোনো কিছুই ছিল না, ওর মা বাবাও কেউ ছিলেন না, বাসাটা পুরাটাই ফাঁকা, একটা রুম ছিল ফাঁকা। তো ওইখানে ভাইয়া মেবি একটা উইসা বোর্ড টাইপের ছিল, স্টার আঁকানো এই টাইপের। এবং ভাইয়া ওর বাসায় দেখতাম কি প্রচুর দামি দামি পাখি, খরগোশ এই টাইপের অনেক কিছু ছিল, ও এগুলো পালতো। তো ও হচ্ছে বলে যে আজকে তোমাকে আমি আমার প্রভুর সাথে দেখা করাবো, আজকে তুমি আমার প্রভুকে দেখতে পাবে। আমি বললাম রিয়েলি? আচ্ছা ঠিক আছে দেখি তো। আমি তো এই বিষয়গুলো নিয়ে তেমন খুব বেশি ইন্টারেস্টেড, বাট বিলিভ করি না তেমন। দেখি তোমার আজকে কথাই কি হয়। তো বলে যে ঠিক আছে তুমি এক জায়গায় বসো। তো ভাইয়া ও আমাকে একটা চেয়ারে বসায়, চেয়ারে বসে গোল করে একটা
একটা দাগ দিয়ে দেয়, সামথিং পাউডার টাইপের কিছু একটা দিয়ে বলে যে তুমি আমি যতক্ষণ পর্যন্ত না বলবো এখান থেকে বের হবে না। এরপরে ভাই ও করে কি, ও আরেকটা ওই যে স্টার ছিল, স্টারে বসে যায়। স্টারের ঠিক মাঝখানে একটা পাথর ছিল, ওপাশ থেকে একটা বিশাল মানে ম্যাকাওয়া যেই পাখি রয়েছে ভাইয়া, ওই পাখিটাকে এনে আরেকটা পাথর নিজে এক্সপিরিয়েন্স করেছে একদম নিজের চোখে। এবং ভাইয়া ম্যাকাওয়া পাখিটাকে এক হাত দিয়ে এনে ওর মাথাটাকে কোনো মতে রেখে আরেকটা পাথর দিয়ে বাড়ি দেয় এবং ওর মাথাটা আলাদা হয়ে যায়। এবং এটাও কি আপনার চোখের সামনে ভাই, একেবারে চোখের সামনে। এবং জিনিসটা খুবই কি বলবো অত্যন্ত ভয়ানক ভেয়া ছিল, যে বিকজ আর পাথরটা ছিল একেবারে ভেয়া চোখা টাইপের এবং অনেক ধারালো, যার কারণে হচ্ছে মাথাটা আলাদা হয়ে যায় এবং ওই যে ব্লাডটা বের হয় ওর বডি থেকে, তো ওই যে মানে ওই স্টারটা কোন একটা মানে অংশ ফিল আপ করে দেয় ওই ব্লাড দিয়ে হচ্ছে সামথিং কিছু একটা পড়তে থাকে, বলতে থাকে, বলে যে তুমি আসো, আমি তোমার জন্য ওয়েট করছি। দেন হচ্ছে আরও কিছু সামথিং ওর কাছে একটা বই টাইপের ছিল, ওই টাইপের মানে ওই জিনিসটা দেখেও আরও বলতে থাকে। এই টাইমে ভাইয়া ঠিক ওই সামনে একটা পর্দা ছিল, পর্দার আড়াল থেকে কেউ একজন কথা বলে ওঠে, কি হয়েছে, কি সমস্যা, হঠাৎ আমাকে ডাকলে? তো বলে যে মানে তখন ও পিছন থেকে বলে, তোমাকে ডাকলাম, তোমাকে তো আমি ডিস্টার্ব করছি না, তোমার ভালোর জন্যই তো বলছি। তো শোনো, আমার একটা ঝামেলা হয়েছে, আমার এই প্রবলেম, জাস্ট ওর একটা প্রবলেম শেয়ার করে যে এই আমার এই ঝামেলা হচ্ছে, তুমি কিছু একটা করো। তখন হচ্ছে বলে ঠিক আছে, তাহলে তুই তোর ভাইয়ের সাথে আরেকবার কথা বলে নিস ওর মানে ভাইয়া। এরপরে মানে ওইখান থেকে আর কোনো আওয়াজ টাওয়াজ আসে না, ঠিক হয়ে যায়। তো তখন হচ্ছে ভাইয়া পরের দিন সকালে শোনা যায় ওর হচ্ছে এরকম ভাইটা মানে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো ওর কাছে জিজ্ঞাসা করা হয় যে এরকম বলা হলো যে তোমার মানে ভাইয়ের সাথে কথা বলে নাও, আবার হঠাৎ এই জিনিসটা হলো। বললো যে অ্যাকচুয়ালি কি, আমি যে জিনিসটা ডিমান্ড করেছিলাম ওর কাছে, এর জন্য ওই ম্যাককাউটা ওকে বলি দেওয়াটা মানে এনাফ না। তো ও হচ্ছে যার কারণে আমার ভাইকে নিয়ে নিল। আর হচ্ছে আমি বললাম যে তোমার এখন মানে তোমার মানে ভাই, অবাকজনক ছিল যে ওর ভাই ওর ভাইকে হারিয়েছে, বাট ওর মুখে কোনো দুঃখের কোনো ছাপ নেই, জাস্ট ওর মতোই আছে। এই টাইপের জিনিস দেখার পর আমি বললাম যে তাহলে তোমার এই যে তোমার হাত কাটছো ধীরে ধীরে, তো এটা লাস্ট স্টেজটা কি হতে পারে? বলে যে কি বলো লাস্ট স্টেজ, আমি তো আমার প্রভুর জন্য জানও দিয়ে দিতে পারি। ও আমার সব, আমি দেখো আমি যা বলে তাই হয়। তো ও তো মানে ও আমার এত কথা শুনে আমি ওর জন্য জানটা দিতে পারবো না? অবশ্যই। তারপরে কি হলো? তো হচ্ছে ভাই এরপরে মানে এরকম চলতেই থাকে, ও এই টাইপের যা বলে তাই হয়ে যায়। আর একটা টাইমে শোনা যায় যে ভাইয়া ছেলেটা মারা গেছে হঠাৎ করেই, 4-5 দিন শুনি যে ও মারা গেছে। তো ভাইয়া ও যখন হচ্ছে মানে ওর বডিটা যখন আনা হয়, জাস্ট দেখেছিলাম যে ওর মুখের ভিতর থেকে ওর বাঁ হাতটা ঢুকিয়ে মানে ঘাড়ের পেছন থেকে বের করলে যেরকম অবস্থাটা হয়, ঠিক মানে প্রচণ্ড বিদঘুটে অবস্থা, এবং মুখের ভিতর থেকে নিয়ে পেছন দিয়ে বের করা হাতটা, এবং এই অবস্থা ওর লাশটাকে রাখা কোনো মতে ঢেকে দেওয়া। আমি জাস্ট মানে দেখে ওইখানে জাস্ট এক নজর দেখেছিলাম ভাইয়া, এবং এত ভয়ানক ছিল বিষয়টা। ওর এক হাত তো মানে অর্ধেক ছিলই না, আর সাথে এই জিনিসটা ছিল। এবং এটা দেখার পরে মানে বুঝে গেছিলাম যে ব্যাপারটা আসলে কোনো সাধারণ বিষয় ছিল না, এবং চার্চে যারা আরও অনেকে ছিলেন তারাও বুঝেছিলেন যে অ্যাকচুয়ালি কোনো স্বাভাবিক কিছু ছিল না। পরে তারা অনেক কিছু খুঁজেছিলেন, বাট তেমন কিছুই পায়নি ভাই। এটাই ছিল আমার স্টোরি। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার ঘটনাটি শোনার জন্য। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আরেকবার বলতে হবে। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি ওমর ফারুক, আমি আসছি মিরপুর 12 থেকে। ভাইয়া আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি এটা একটা গ্রামের ঘটনা, মানে এটা হচ্ছে আমি যে গ্রামে থাকি ওই গ্রামেরই। তো এটা হচ্ছে পিরোজপুর জেলার জিয়ননগরের মধ্যে পড়েছে, গ্রামটার নাম হচ্ছে পটগ্রাম। আচ্ছা। তো আমাদের ঘটনাটা যেটা ঘটেছে আমাদের বাসা থেকে ইমিডিয়েট কাছেই ওই বাড়িটা। তো ওই বাড়িটা ছিল হচ্ছে ভাইয়া মানে একটা ছাড়া বাড়ি টাইপের, মানে বাড়িটা অনেক বড় একটা বাড়ি, শুধু গাছপালা দিয়ে ভরা। আর বাড়িটার মধ্যে দুটো ঘর ছিল, একটা ঘরে কেউ থাকতো না, আর হচ্ছে শুধু ঘরটা ছিল, বাট ঘরের যে লোকজনগুলো তারা হচ্ছে গার্মেন্টসে চাকরি করার জন্য চট্টগ্রাম ওখানে থাকে। আর যে ঘরটা ছিল ওটা মোটামুটি কোথাকার ঘটনা একটু আরেকবার সবাইকে বলেন। এটা হচ্ছে বলা যাবে? হ্যাঁ, পিরোজপুর জিয়াননগর, আর গ্রামটার নাম হচ্ছে পট। গ্রামের ঘটনা বলছিলেন তো সবাই, তো গ্রামের ঘটনা অলরেডি চলে আসে থাকেই প্রতীপ। তো হচ্ছে ওই যে বাড়িটার কথা বলছিলাম আমি, বাড়িটার সাইড দিয়ে হচ্ছে একটা খাল চলে গেছে। ওই খালের সাইডেই হচ্ছে বড় একটা বাগানবাড়ি। বাগানবাড়ির মধ্যে যা যা আছে হচ্ছে সুপুরি গাছ, নারকেল গাছ, বাঁশঝাড়, তারপর কচু ক্ষেত, এরকম বড় দু একটা পুকুর আছে। মানে বাড়িটার মধ্যে যদি হচ্ছে দিনের বেলা কেউ ঢোকে মানে অন্ধকার একটা ভাব, বা হচ্ছে পাখির ডাক, মানে খুব একটা ভয়ানক একটা ভাব আছে। তো ওই বাড়িটায় থাকতো হচ্ছে দুইজন থাকতো, মানে মুরব্বি থাকতো দুজন, স্বামী স্ত্রী, আর দুটো ছেলে, ওনার ছেলে মেয়ে টোটাল আমি শিওর বলতে পারছি না, কিন্তু দুটো ছেলে হচ্ছে আমি চিনি যাদেরকে, তারা হচ্ছে ওই তাদের বাড়ি থেকে গ্রাম থেকে 5-6 কিলোমিটার দূরত্বে থাকে, ওখানে চাকরি করে। আচ্ছা। তো ওই মুরব্বি উনি বাড়িতে থাকে, উনি আর ওনার বউ।
তো বাড়িতে থাকার কারণে ওনাকে তো সব কিছু বাড়ি দেখাশোনা করে রাখতে হয়। আর বাড়িটা হয়তোবা তাদের জমি সমস্যা ছিল, এর জন্য বাড়ি করে দেওয়ার জন্যই থাকতাম। তো সমস্যা যেটা হলো সেটা হচ্ছে ভাইয়া, যে উনি যে ওনার বাড়ির টিন ছিল মানে খুব স্বাভাবিকভাবে লাগানো ছিল। তো ঘরের পাশে একটা গাব গাছ ছিল আর কি, পুরনো একটা গাব গাছ ছিল। উনি মানে চিন্তাভাবনা করলো যে গাব গাছটা কেটে ফেলবেন, কারণ ওনার টিনের ক্ষতি হচ্ছে। তো উনি এরকম চিন্তাভাবনা করলেন, কিন্তু ওই কিছুদিনের মধ্যেই উনি রাত্রে স্বপ্নে দেখল যে মানে মুরব্বি টাইপের একজন লোক, দরবেশ টাইপের, স্বপ্নে ওনার সামনে এসে বলছে যে তুমি যে গাছটা কাটতে চাইছো, গাছটা কেটো না, কারণ তোমার যেরকম একটা থাকার স্থান, এটাও একটা থাকার স্থান আমার, সো এটা তুমি কেটো না। আচ্ছা তো উনি ওটাকে সেরকম ইয়াতে নিল না, বলল যে স্বপ্ন তো উনি গাছটা কেটে ফেলে। আচ্ছা আচ্ছা এরপরে ওনার সাথে আর কি মেইন ঘটনাটা শুরু হয়, ওখানেই থেমে যেতে পারতো আর কি। তো রাসেল ভাইয়া, ওই যে মুরব্বি, উনি ওই দিনের পর থেকেই মানে ওই দিন রাত্রেই উনি হচ্ছে টের পায় যে ওনার সাথে বাইরে দিয়ে ওনাকে কেউ ডাকতেছে। এটা ওই দিন শুধু উনিই শুনছে যে ওনারকে ডাকতেছে, কিন্তু উনি কেয়ার করে নাই, উনি ঘুমায় গেছে। এরপর দিন ঘটনা বাড়তেছে, যেটা হচ্ছে যে ওনাকে একদিন রাত্রেবেলা 1-1:30টার দিকে ওনাকে হচ্ছে মানে ঘুম থেকে ওনাকে উঠায় নেওয়া হয়েছে আর কি। তো ওনার বউ ছিল তো পাশে, ওনার স্ত্রী হচ্ছে হঠাৎ করে দেখলো যে উনি পাশে নেই। তো উনি চিন্তা করলো যদি বাইরে বের হয় আমাকে তো অবশ্যই নক দিবে, বা একা একা তো উনি বাইরে যাবেন না, এত বড় বাগান বাড়ি। তো উনি যে গ্রামে হারিকেন বলে আর কি, আচ্ছা তখন তো কারেন্ট ছিল না, এখনও মানে খুব রিসেন্ট কারেন্ট গেছে, মানে অজপাড়া টাইপের একটা গাছ ছিল ওটা। তো উনি হারিকেন নিয়ে নেমে হচ্ছে ওনার মানে আশেপাশে খোঁজাখুঁজি করে, একা একা যখন না পায় তখন হচ্ছে মানে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো শুরু করার পর আশেপাশ দিয়ে মানুষ আসে, মানুষজন এসে হচ্ছে দেখা যায় যে ওনাদের যে বাগান বাড়িটা, যে গ্রামে ভাইয়া ওটাকে মানে বের বলে থাকি আর কি, এটা সবাই বুঝবেন হয়তোবা। আর শহরে আমরা লেক বলে থাকি, লেক টাইপের কিছু ছিল। তো ওনাকে ওই লেকের মধ্যে পাওয়া যায়, উনি ওই জায়গায় আছে, মানে খুব খারাপ অবস্থায় আছে, গায়ে কাদা মাখা, পানির মধ্যে। ওখান থেকে ওনাকে রাত্রি উদ্ধার করা হয়। তো উনি কিছুই বলতে পারছিল না জিজ্ঞেস করার পরে যে কি হয়েছিল। তো ওই দিন গেল। তো আর উনি হচ্ছে আবার যখন রাত্রে ঘুমাতো দেখতো যে, আমি বলছি যে ওনাদের যে ঘরটা ছিল, ঘরটা হচ্ছে খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল। আর কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন মানে ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির মানে অনেক বড় বড় গাছ ছিল। তো ওই ফাঁকা দিয়ে দেখতে যে কোন গাছ দিয়ে ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকায় বিঠুতভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি ওই যে টর্চারটা হয়েছে, এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আরেক দিন ওরকম মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে নাই যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে। আর ভাইয়া গ্রামের মানে কিছু কিছু বাড়িতে এখনও হয়তোবা দেখা যায় যে বাথরুমটা খুবই নরমাল, মানে হচ্ছে সুপারি গাছের যে হচ্ছে পাতাটা, ওটোটা দিয়ে হচ্ছে মানে চারদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওরকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনও বাথরুমগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দিয়ে উনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছে না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। তো এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরও 2-1 দিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয় নাই ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারত, বাট যেটা শুরু হলো যে উনি মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, ওনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে ওনার রূপ নিয়ে আচ্ছা আর একটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয়, ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো, ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে, ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেই একটা সরকারি কবরস্থান ওকে মাটি দেয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে এর পরের রাতগুলোতে সন্ধ্যার পরই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না, কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে, সাদা কাপড় পরা। তো এটা ভাইয়া খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামের। তখন আমি ওখানে ছিলাম গ্রামে, তখন আমি হচ্ছে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে, আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই যুগের একটা স্কুলে পড়ি আমি।
তো ভাইয়া যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বেরোতো। কীরকম কাপড় চুপড় পুড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বেরোইতো। আর উনাকে যখন মাটি দেওয়া হয় ওর পর থেকে ওই ঘরে কেউ আবার থাকতে পারতো না। উনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে ওই ঘরে থাকতো। কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বইয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বইয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলো ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যায় এরকম হয়তো আমি একদিন সন্ধ্যায় একটু কুরআন তেলাওয়াত করে দেখি। তো ও কুরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কুরআন তেলাওয়াত কর, অফ কর, না হলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবে, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেয়ার কারণ হচ্ছে ভাইয়া ওই যে গাছটা কাটছিল উনি, ওনার স্ত্রীকে জিজ্ঞেস করছিল, বলছিল, ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলা কি বিশ্বাস করে, এজন্য ওনার বইয়ের উপরও ডাকছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ও আবার কুরআন তেলাওয়াত করা বন্ধ করে দিছে, ও ভয় পায় গেছে আর কি। আর যেটা হয়তো ওইরকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ, এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টসে চাকরি করত। তো উনি খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আসতে আসতে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল। উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। তো উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বি ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে। কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, হ্যাঁ, খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেনটেন্স উনি সালাম দিল, সালামের উত্তর দেয় নাই, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে। ফার্স্টে ছিল এক হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ওনার জ্বর হয়, ওনার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরো গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারত না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এটাকে কিছু একটা করতে হবে। তো এরপর ওখানে 2-1 কবিরাজকে নিয়ে আসা হয়। আর আমাদের ওখানে বাজারের একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয় নাই, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যায় একটা করে আসর করে। আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে তারা দোয়া পড়লো, আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ওখানে চারো সাইড দিছিল আগুন দিয়ে। তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়, মানে কিছু দেখা যায়নি, কিন্তু আওয়াজ আসছিল ওখান থেকে, আর ওখানের যে আগুনটা ওটা নিভে গেছিল আর কি। এরপর বলা হয় যে তুই কেন আসছিস, তো ঘটনাটা পুরাই বলে যে এরকম এরকম হয়েছিল, আমি নিষেধ করার পর হইছে। তারপর ওকে চলে যেতে বলা হয়, ও কোনোভাবেই যেতে চায় না। লাস্ট টাইম মানে দোয়া দুরুদ পড়ার কারণে তারপর বলে যে তুই কি কি নিয়ে যাবি। তারপর বলে যে এই বাড়ির যে বড় গাছটা আছে এই গাছের আমি ডালটা নিয়ে যাব। ওটা হচ্ছে সেরাজ গাছ ছিল আর কি। তো এরকম অনেক কিছুর পর ওখান থেকে ছোটদের সরাই দেয়া হয়। তারপর কিছুক্ষণ পরে মানে সবকিছু ঠান্ডাই ছিল, একটা ঝড়ের মতো আসে আর কি। আর ওই যে গাছটা ছিল গাছের একটা ডাল নিয়ে চলে যায় আর কি। তো এরপর থেকে ওই বাড়িতে এখন কেউ নাই, কিন্তু বাড়ির আশেপাশে এরকম কোনো সমস্যা এখনও পর্যন্ত নেই। কিন্তু তখন এটা খুব প্রচলিত ছিল, মানে সবাই জানে ব্যাপারটা, এখনও যারা ওখানে ওই টাইমটা ছিল আর কি। এটাই। ধন্যবাদ আপনাকে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার 3rd নাম্বার যে ঘটনাটি, ছোট্ট ঘটনা যদিও, আমরা একটু শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। আমি রাইয়ান, তেজগাঁ থেকে। আমার এখনের যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা আমার নানার বাসার কেন্দ্রিক একটা ঘটনাই। আমি একদিন বিকালবেলায় ছাদে হাঁটছিলাম, তো হঠাৎ করে দেখলাম যে নানা বাসার পাশের যে বিল্ডিংটা ওটার ছাদে একটা ঘুড়ি এসে পড়ল। তা আমি নানা বাসা থেকে নেমে ওই বিল্ডিংটাতে যাবার জন্যে যখন সিঁড়ি দিয়ে উঠছি, তো অলমোস্ট যখন 4 তলায় উঠে গেছি, তো আমি সিঁড়ির জানালা দিয়ে একটু নিচের দিকে দেখলাম যে কীরকম দেখা যায় উপর থেকে নিচটা। তো অল অফ এ সাডেন আমি যখন ঘুরলাম ছাদের দিকে উঠবার জন্যে, হঠাৎ করে দেখতে পাচ্ছি যে চারদিক একেবারে বন্ধ, চারদিকে শুধু দেয়াল, কোনো সিঁড়ির অপশন নাই এবং একেবারে বদ্ধ একটা জায়গা। আমি গ্লাসের দিকে বেশ কয়েকবার ধাক্কা দিলাম, ওয়ালে ধাক্কা দিতে থাকলাম, বাট কোনো দিকেই কোনো আমি পথ পাচ্ছি না উপরে যাবার বা নিচের দিকে যাবার। এরপরে যখন আমি এবার ঘুরে সিঁড়ির ওই জানালার দিকে ফিরলাম, এরপর হঠাৎ করে ঘুরে আবার দেখি ঠিক আগের মতোই উপরে ওঠার
সিঁড়িটাও দেখতে পাচ্ছি, নিচে যাবার সিঁড়িও দেখতে পাচ্ছি। তো এই অবস্থাতে আমার মধ্যে আর কোনো মানসিকতা কাজ করলো না যে আমি আবার ছাদে যাই। ওই অবস্থায় নাই, তখন আমি দৌড় দিয়ে নিচে নেমে আবার আমার নানা বাসায় চলে গেলাম। এটা ছিল আমার থার্ড ঘটনাটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আমি নিহাত বলছি লন্ডন থেকে। আসলে আজকে যে ঘটনাটা আমি আপনাদের শোনাতেছি এটা ভয়ের কিনা আমি জানি না, বাট আমি আমার ওয়াইফ আছি প্রায় 10 বছর আগে। আমাদের একটা বেশ ভালো ফ্রেন্ড সার্কেল আছে এখানে। তো আমরা মাঝে মাঝেই সবাই প্ল্যান করে হলিডে ম্যানেজ করে আমরা ঘুরতে চলে যাই লন্ডনের বাইরে, মোটামুটি বলতে গেলে ইউকে এন এভরি কর্নার অফ ইউকে। হলিডে সবটাও থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আর কি বাইরে চলে যাই। তো যাই হোক, গত বছর এদিনের এপ্রিলের দিকে, ফার্স্ট উইক অফ এপ্রিল, আমি, আমার ওয়াইফ বর্ষা, আমার কাজিন তুষার, ফ্রেন্ড আসিফ, আসিফের ওয়াইফ জুই, আতিক ভাই আর রিয়াদ, আমরা সবাই আয়ারল্যান্ডে যাই একটা হলিডে স্পেন্ড করার জন্য। তো আয়ারল্যান্ডে ওখানে আমরা একটা কটেজ বুকিং করি, বেসিক্যালি হলিডে হাউস আসলে। তো কটেজ বুকিং করি আমরা এমন একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে বেলিমেনা, বেলফাস্ট থেকে বেশ কিছুটা দূরে, অনেক একদম কান্ট্রি সাইডে আর কি। আর আসলে আমরা যে জায়গায় কটেজটা বুক করি এটা মোটামুটি এমন একটা জায়গায় যার আশেপাশে উইদিন 6 মাইল রেডিয়াসের মধ্যে কোনো জনবসতি নাই, কিছু নাই। জাস্ট শুধু কিছু ফার্ম হাউস, এগুলোতেও বেসিক হয়তো মাঝে মাঝে কেউ থাকে, হয়তো বা জাস্ট লুক আফটার, বাট এভরি টাইম বলতে গেলে সন্ধ্যার পর থেকে পুরা এলাকা একদম ফাঁকা, কিচ্ছু না, একটা গাড়ি ঘোড়া দেখা যায় না, আর পাহাড়ের উপর একটা কটেজ, নাইস, অনেক সুন্দর একটা ভিউ। সো আমরা সব কিছু মানে অ্যারাউন্ডে সব কিছু দেখতে পারি, বাট কোনো মানুষজন নাই, এই একটা জায়গা। তো আমাদের হলিডে ভালোই যাচ্ছিল এখানে, বেশ এনজয় করছিলাম আমরা সবাই। তো আমরা আসলে হলিডে যাই ওখানে 7 দিনের জন্য, যে আমরা 7 দিন এখানে টাইম স্পেন্ড করবো, দেন ব্যাক টু হ্যালমিন, ব্যাক টু লন্ডন এগেন, সেই রোবোটিক লাইফ। তো এনিওয়ে, একদিন আসলে আমরা আমাদের কটেজেরই সামনে একটু গার্ডেনের মতো আছে, ওখানে বারবিকিউ করছিলাম সবাই সন্ধ্যায়। তো বারবিকিউ শেষ করে মানে একদম খাওয়া দাওয়া করে বেশ টায়ার্ড, তো সবাই লিভিং রুমে বসে ফায়ার প্লেসে আগুন জ্বালিয়ে আড্ডা দিচ্ছিলাম। তো সাডেনলি আমার যে কাজিন তুষার ও আমার ওয়াইফ বর্ষা, ওরা বেশ ইয়ে করলো যে চলো ভূত দেখতে যাবো, আজকে ভূত দেখতে যাবো, ভূত কি মুখে কথা, কুই যাবো ভূত দেখতে। তো আমি একটু মানে মোটামুটি আমি একটু রাজি ছিলাম না, প্লাস আমার যে ফ্রেন্ড আসিফ ও একটু বলছে যে না, কিসে এত ঠান্ডার মধ্যে রাতের বেলা বাইরে যাওয়া দরকার, ওকে আমরা ঘরে বসে কার্ড টাট খেলি, আড্ডা দিই এমন। বাট তারপরও ওদের ইচ্ছার সাথে কুলায় উঠতে পারলাম না। তো এর মধ্যে গুগল তো আছেই, হ্যাঁ, ওরা গুগলে কি সার্চ করলো যে কয়েকটা ফরেস্ট আছে, ফরেস্টে যাই। তো অনিচ্ছা সত্ত্বেও আমরা সব বের হলাম, তখন অ্যারাউন্ড ইট ওয়াজ 9:30 to 10 o'clock। তো যাই হোক, আমরা সবাই গাড়িতে উঠে বসলাম, তুষার ম্যাপ দেখে দেখে ড্রাইভ করছে যে কোথায় ফরেস্টটা গেলে কি পাওয়া যাবে এরকম। তো আমরা যাই হোক গাড়িতে গল্প করতে করতে যাচ্ছি। তো যেতে যেতে এমনি আমরা এইসব কাইন্ড অফ ভূতের গল্প যে যা জানি একজন একজন শেয়ার করতেছিলাম, জাস্ট একটু পরিবেশটা একটু ভৌতিক করার জন্য। আর আসলে যখন আমরা বের হচ্ছিলাম এতটা অন্ধকার, এত ডার্ক চারিপাশে, মানে জাস্ট আমাদের গাড়িটা চলতেছে, যতটুকু গাড়ির হেডলাইটের আলোটা যাচ্ছে এতটুকুই দেখা যাচ্ছে, বাকি চারপাশে একদম অন্ধকার। ইভেন তো গাড়ির ভেতরেও আমরা একজন আরেকজনকে দেখতে পাচ্ছিলাম না, এতটাই ডার্ক ছিল। তো যাই হোক, এরকম ফান করতে করতে সাডেনলি আমরা করলাম কি, আমাদের ওই একটা অ্যাপস ডাউনলোড করলাম, কাইন্ড অফ ফানি অ্যাপস, ইটস নট রিয়েলিস্টিক। তো বেসিক্যালি এটা মাঝে মাঝে জাস্ট ফর ফান, এটা নাথিং সিরিয়াস, বাট আমরা এটা নিয়ে ফান করছিলাম। মাঝে মাঝে দেখাচ্ছিল যে যেখানে মানে লাল ডট, রেড কিছু ডট ছিল, সো এই ডটগুলা মিন্স এইখানে কোনো স্পিড কিংবা কিছু এই জাতীয় কিছু আছে এরকম। যাক, আমরা এটা নিয়ে ফান করছিলাম। তো করতে করতে কথা বলতে বলতে আমরা বেসিক্যালি যে ফরেস্টের দিকে যাওয়ার প্ল্যান করছিলাম ওইটার এক্সিটটা মিস করি। আর ওইটার এক্সিট মিস করা মানে মানে টু বি অনেস্ট, একটা এক্সিট যখন ইউকে ড্রাইভে মিস করা যায়, দেখা যায় এটার জন্য অনেক লং মানে ওয়ান ওয়ে রুট, সো লং টাইম ঘুরে আবার এই জায়গায় আসতে হবে। তো দেখা যাচ্ছিল আমরা ওটা মিস করার ফলে অনেক ঘুরে আসতে হবে। তো এই মুহূর্তে সাজেস্ট করলাম যে ঠিক আছে, যে যখন মিস হলো এখানে যাওয়ার দরকার নেই, দেখো আশেপাশে আর কিছু আছে কিনা কাছে। তো আমরা ওইখানে যাই। তো যাই হোক, এরকম আরেকটা খুঁজে দেখা গেল যে হ্যাঁ আরেকটা আছে, এটা এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো ড্রাইভ। ওকে, সময় তো আছে, কোনো কিছু নেই, বের হয়েছি যখন, যাই দেখি 1 ঘন্টার ড্রাইভ। তো যাই হোক, আমরা যেখানে যাওয়ার প্ল্যান করছিলাম যে ফরেস্টটাতে, ওটাই স্কিপ করে আমরা নেক্সট যে ইয়াটা যাওয়ার কথা ওইখানে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। তো যাই হোক, ওইখানে যাচ্ছিলাম, এরকম বোধহয় গল্প রাস্তায় চলছিল। তো যেতে যেতে আমরা একসময় আমাদের গন্তব্যস্থানে পৌঁছাই আর কি। তো ওইখান থেকে মানে রাস্তাটা বর্ণনাম যে মাঝখান দিয়ে রাস্তা, চিকন সরু রাস্তা, দুই পাশে শুধু গাছগাছালি, আশেপাশে মানে জঙ্গলের মতো আশেপাশে কিছু নাই। তো আমরা কিছু, যেহেতু এখানে একটা মেঠো পথ আর কি মতব্রদি, ওখানে কোনো পিছলার রাস্তা নেই, রাইট সাইডে গাড়িটা রিসার ঢুকাই দিয়ে যে এই যে জঙ্গলের রাস্তা পাইছি, এদিক দিয়ে আমরা জঙ্গলে ড্রাইভ করে চলে যাব। তো আমি তখনও হেজিটেট করছিলাম, প্লাস আমার ফ্রেন্ডরা ছিল, ওরাও দেশে একটু হেজিটেট যে না, কি দরকার, আসছি রাত বিরাতে, বেসিক্যালি ভূতের ভয়ে, তা না অজানা একটা জায়গা, আগে কখনো আসি নাই, এত রাতে এই জায়গাটা সেফ কিনা।
আমরা যাচ্ছি, মানে কত রকমের বিপদ দিতে পারে। তো যাই হোক, এইসব প্ল্যান করে এখন কে শোনে কার কথা। তুষার ড্রাইভ করছিল, সে তো অলরেডি ড্রাইভ করে জঙ্গলের ভিতর গাড়ি ঢুকায় দেয়। তো যাই হোক, একটু পরে যাইতেই রাস্তার মাঝখানে, ঠিক মানে যেটা রাস্তা, তো এখানে হুট করে দেখি যে সে হার্ট ব্রেক করে। এবং কি হলো, হঠাৎ করে হার্ট ব্রেক কেন? তো দেখি যে রাস্তাটা বন্ধ, ওখানে কিছু গাছ পড়ে আছে। মানে দেখে বোঝা যাচ্ছে যে অনেক দিন মানে আমি জানি না লাস্ট কবে এই দিক দিয়ে কোনো মানুষজন যাতায়াত করেছে কিনা, কারণ টোটালি যেভাবে গাছটা পড়ে আছে দেখেও মনে হচ্ছে এটা অনেক দিন ধরে আছে। রাস্তাটাও পুরোটা বন্ধ, তো যাওয়ার কোনো উপায় নাই এদিকে। আর ইভেন রাস্তাটা এত সরু যে ওখানে গাড়ি রিভার্স করা ছাড়া, মানে একদম ব্যাক গিয়ারে পেছন দিকে আসা ছাড়া কোনোভাবেই ঘোরানোর কোনো উপায় নাই আর কি। সো সে আর রাস্তাটা মোটামুটি একটু ঢালুর দিকে যাচ্ছিল, সো রিভার্স করতে দেখা যাচ্ছে যে গাড়ির চাকা আটকায় গেছে, বাট ওই জায়গাটাই ঘুরছে, বাট গাড়ি পেছনে আসছে না। আর ইভেন তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে আমরা যে মনে হচ্ছে যে ধাক্কা দিতে হবে, বাট ওই সিচুয়েশনে কেউ যে গাড়ি থেকে নেমে আমরা ধাক্কা দিব পেছন দিকে গাড়িটা আনার জন্য, এমন গ্যারেজ কারো হচ্ছিল না, টু বি অনেস্ট। তো যাই হোক, সামহাও আমরা ওখান থেকে বের হয়ে আসি আর কি, বের হয়ে মানে গাড়িটা ঘুরাইতে পারি। তো গাড়ি ঘুরে যখন আসছি, সাডেনলি আমাদের যে অ্যাপসটা ছিল হাতে, তখন আমরা ওটা শান হিসাবেই নিচ্ছি। তো এখানে সাডেনলি দেখা যাচ্ছে একটা রেড ডট, একদম ওটা খুব বেশ নয়েজ করছিল, টি টি সামথিং লাইক দ্যাট, অ্যান্ড লাইট। তো যাই হোক, আমরা ওটা নিয়ে তো আছি একটু ভীতু টাইপের, প্লাস আমার ওয়াইফ তো ওটা নিয়ে বেশ ফান করছিল বসে অনেকক্ষণ। রিয়া দাতিক ভাই, ওদের কোনো কমেন্টস নাই, ওরা চুপচাপ মানে যে যা বলছে এরকমই। তো আমি মোটামুটি বললাম যে থাক, যাই হোক, রাস্তা যেহেতু বন্ধ পাইলাম, সামনে বাধা পাইলাম, দরকার নাই আর যাবার, চলো ঘোরাঘুরি তো হইলই, ভাইয়া চলে যাই, যে বাসায় যাই, কোটা যাই, আড্ডা দিই আর কি। তো সাডেনলি হলো কি, রাসেল ভাই গাড়ি ঘুরায়, তো বললাম যখন গাড়িটা ঘুরালো, আমরা বললাম ঠিক আছে, আমরা যেদিক দিয়ে আসছি ওদিক দিয়ে তো বের হয়ে যাবো এখন, আমরা বেশি দূর আসি নেই। তো সাডেনলি সে কী করলো, গাড়িটা শুধু একটা নির্দিষ্ট একটা সেন্টার ধরে, মানে একটা মাঝখানে বেশ কিছু গাছগাছালি, বাট মাঝখানে একটুখানি ফাঁকা জায়গা, যেমন ধরেন আমাদের বাসার আঙিনা যেমন হয় যে হয়তো বা গাছগাছালি, বাট মাঝখানে সুন্দর রাউন্ড একটা ফাঁকা জায়গা। তো ওইটাকে একটা সেন্টার ধরে একটু শুধু গাড়িটা ঘুরছে, মানে রাউন্ড আবাউটে গাড়ি যেমন ঘোরে সার্কেল করে, সেরকম 2-3টা সার্কেল দিচ্ছে। আর যখন সার্কেল দিচ্ছে, গাড়ি হেডলাইটের আলো জঙ্গলের চারিপাশটা মানে আরও ভয়ঙ্কর উঠতেছে, মানে যেদিকটা আলো যাচ্ছে সাডেনলি আলো এবং চারিদিকটা অন্ধকার। তো এরকম করতে হুট করে সে এমন করছে কেন? ঠিক আছে, আমি বেশ এদিকে আসিফ, দুই ভাবি, ওরা তো জোরে জোরে আয়াতুল কুরসি পড়া শুরু করে দিছে, সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি হয়েছে? তা আমি হুট করে, আমি তুষারের ইমিডিয়েট পেছনেই বসেছিলাম, হুট করে খুব শাউট করে উঠলাম, মানে এই তুষার, কি তুমি ফান করতেছো এত রাতে? ফাইজ অনেক মানে আমি খুব মানে জানি না কেন আমি এরকম আচরণ করলাম, খুব ভয় থেকে কিংবা কিছু থেকে আমি জানি না, ওরে খুব শাউট করে উঠলাম যে তুমি এমন করছো কেন, যাও। তো সাডেনলি সে জন্য মানে সেন্স ফিরে পেল, এমন মানে মনে হচ্ছে যে তার এতক্ষণ যে সে যেটা করছে, গাড়িটা যে রাউন্ড করে ঘোরাচ্ছিল, ওর কোনো সেন্স ছিল না, কিংবা মানে সে ইচ্ছা করে করছিল না, মানে কেন এমন হলো? মানে তো সাডেনলি সে যখন হলো তখনই সে ব্রেক করলো। ভাই কি হয়েছে? আমি বললাম না, তুমি এমন ঘুরতেছো কেন, মানে কি একটা অবস্থা। তো এটা বলতে বলতেই তার হেডলাইটটা তখন সামনে সোজাসুজি যে জায়গাটায় পড়ছিল, ওই জায়গায় ঠিক দেখি যে একটা কাইন্ড অফ কবর কিনা জানি না, বাট একটা মনুমেন্টের মতো, ওইখানে লিখা মানে একজনের নাম হচ্ছে ইঙ্গা মারিয়া। আমি যাই হোক, আপনার সুবিধার জন্য আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাকে, আপনি এটা সম্পর্কে যেটা জানতে পারবেন, আমি এই কথায় পরে আসছি। তো আমরা ওখানে দেখলাম এরকম একটা অবস্থা, তো দেখেই যখন সাম্বিত ফিরে পেল, তো আমরা যাই হোক ওয়ে আউট দিয়ে বের হয়ে আসলাম, এবং মানে বলি যে কি হলো, মানে বুঝলাম না, খুব একটা বড় বাচ্চা বাঁচলাম, কিংবা মনে ছিল যে খুব বড় একটা বিপদ হতে যাচ্ছিল কিংবা এমন কিছু, বাট সামহাও আমরা রক্ষা পেয়েছি, জানি না, আল্লাহর রহমতে। বেসিক্যালি বর্ষা, আমার ওয়াইফ, ওরা যে এতক্ষণ যে জিনিসটা নিয়ে ফান করছিল, ওরাও সবাই কোয়াইট হয়ে গেল, চুপ, মানে কারো মুখে কোনো কথা নেই, জাস্ট সবাই দোয়া কালাম পড়তেছে এমন। তো অন দ্য ওয়েতে গাড়িতে আস্তে আস্তে আমরা হুট করে সার্চ দিলাম, দেখি আমরা কোন জায়গায়। তো ওই জায়গায় সার্চ দিয়ে ওইখানে যে একটা কবরের মতো দেখলাম, একটা গ্রেভিয়ার্ডের মতো, জিনিসটা কি, কেন হুট করে আমরা এটা দেখলাম, কি এমন কেন হইলো কাহিনীটা? তো আমরা বিশ্বাস করবেন, এটা জানি না কোইন্সিডেন্স কিনা, আমরা যখন গুগলে সার্চ দিলাম ওই জায়গাটা সম্পর্কে, সাথে সাথে আমরা যেটা পাই যে ইঙ্গা মারিয়া হাউসান নামে একটা মেয়ে ছিল, সে ওইখানে মার্ডার হয়, এবং মার্ডারটা হয় 1988-এ 6th of April। সে বেসিক্যালি সে জার্মান নাগরিক, বাট সে সামহাও এখানে মিসিং হয়, এবং ওই জায়গায় তার লাশ পাওয়া যায় ভাই। এবং রাসেল ভাই, সবচেয়ে উইয়ার্ড থিং যেটা, যে আমরা যেদিন ওইখানে গিয়েছিলাম সেদিনটা ছিল 6th of April 2018, মানে বেসিক্যালি এক্স্যাক্ট ডেট অ্যানিভার্সারি অফ আর লাইক। এটা যখন আমরা দেখি, আমরা মানে একজনের মুখ চাওয়াচাচি করছিলাম যে এটা কী হলো, বা এটা কেমনে সম্ভব। আমরা তো আরেকটা জঙ্গলে যাওয়ার কথা ছিল, আরেকটা ফরেস্টে, তো আমরা ওইখানে ছিল, আমাদের বাসার কাছে, আমরা ওইখানে যাওয়ার কথা, ওইখানে না যেয়ে আমরা স্কিপ করে আরও 1 ঘন্টা ড্রাইভ করে কেন এই জায়গাটায় আসলাম, এবং এই জায়গাটায় এসে এই জিনিসটাই কেন আমরা ফেস করলাম, এবং ওই দিনটাই কেন 6th of April 1988। সো রাসেল ভাই, আমি এখনও জানি না যে এটার কারণ কিংবা এটা কেন হইলো, আমরা নিজেরা গিয়েছিলাম নাকি আমাদেরকে সামহাও এখানে নিয়ে যাওয়া হয়েছিল। এনিওয়ে, এই ছিল ঘটনা। আমি জানি না এটা ভৌতিক কিনা বা এটা কি আমি বলতে পারি, এটা মোস্ট হ্যাপেনিং। আর আমি আগেও বলেছি যে আমি আপনাকে লিঙ্কটা পাঠাই দিলাম, আপনি ভেরিফাই করে দেখতে পারেন যে এই জায়গাটা এটা হয়েছিল। সো যাই হোক, এই ছিল আজকের ঘটনা। আর আমার কাছে আরও অনেক ঘটনা আছে, ইনশাল্লাহ কখনো যদি দেশে আসি আমার খুব ইচ্ছা ছবিতে এসে শেয়ার করব। সো যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন আপনারা সবাই। আমি মিশুক, বার্সেলোনা, স্পেন থেকে।
আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। সো এখানে আমার একটা ফ্রেন্ড, নাম হচ্ছে সবুজ, বাঙালি। আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। তো যখনই সময় পাই আসলে আমরা ট্রাই করি যে নতুন কোনো প্লেস এক্সপিরিয়েন্স করার জন্য। তো লাস্ট মানডেতে 1 এপ্রিল কাজ শেষে ইউনিভার্সিটি থেকে এসে তারপর আমরা দুজনে চিন্তা করলাম যে আজকে একটা নতুন কোনো একটা প্লেসে যাব। এখানে রাসেল ভাই, বার্সেলোনার যে মেইন যে সেন্টারটা একটু বলে রাখি, আপনারা হয়তো অনেকেই জানেন, সেন্টারটা বেশ ভালোই সমতল, কিন্তু আপনি সেন্টারের বাইরে যে এরিয়াগুলো বেশ পাহাড়ি, এখানে সমতল খুব একটা নেই, অনেকটা পাহাড়ি এরিয়া। তো আমরা ওরকমই একটা জায়গায়, এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে পার্ক দে মঞ্চুইক, আপনারা হয়তো অনেকেই জানেন। তো আমার যে ফ্রেন্ড সবুজ, ও হচ্ছে গুগল থেকে এটা সার্চ দিয়ে বের করছে যে আমরা ওইখানে গেলে ভালো হবে, এখানে অনেক জনশূন্য বা মানুষ একটু কম থাকে কম্পারেটিভলি, আমরা যে সেন্টারে থাকি এখান থেকে অনেক কম্পারেটিভলি মানুষ ওইদিকে অনেক কম থাকে। তো আমরা হচ্ছে কাজ শেষে আমরা সন্ধ্যার পরেই আমরা বের হই। তো সময়টা ছিল এরকম 8:30টার মতো হবে। তো হচ্ছে গুগলে সার্চ দিয়ে দেখলো যে ওখানে যাওয়ার জন্য হচ্ছে আমাদেরকে 2টা বাস ওখানে যায় নরমালি। একটা হচ্ছে 50 নাম্বার বাসটা, একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো আমরা গুগলে সার্চ দিয়ে দেখলাম যে 50 নাম্বার যে বাস, ওটার যে স্টপেজ, ওটা আমরা যেখানে ছিলাম ওখান থেকে মোটামুটি হেঁটেই যাওয়া যায়। তো আমরা হেঁটে স্টপেজে গেলাম। স্টপেজে যাওয়ার পরে ওখানে দেখলাম যে ঠিক 50 নাম্বার একটা বাস ওখানে দাঁড়ানো। তো আমার কাছে মনে হচ্ছিল যে, মানে বাহির থেকে মনে হচ্ছিল যে বাসটা পুরো খালি। তো একটু সন্দেহ হওয়াতে আমরা হচ্ছে বাস ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে আমরা আসলে যেদিকে যেতে যাচ্ছি বাসটা ঠিক ওদিকে যাবে কিনা, যেহেতু বাসটা ওখানে দাঁড়ানো আর ভিতরে কেউই নেই, একটু মানে সন্দেহবশত আসলে জিজ্ঞেস করলাম। তো ড্রাইভার উত্তর করলো হ্যাঁ, বাসটা ওদিকে যাবে। রাসেল ভাই, আমরা দুজনেই বাসে উঠে বসলাম। বসে কিছুক্ষণ পরেই 2 থেকে 2.5 মিনিট পরে বাসটা ছাড়লো। তো আস্তে আস্তে রাসেল ভাই, একটু আগে বলেছিলাম যে নিচ থেকে বাসটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল। তো খুব ভাল লাগতেছিল, যে খুব এনজয় করতেছিলাম সময়টা। আর যেহেতু বাসটা পুরো ফাঁকা, তো রাসেল ভাই হঠাৎ করে আমি চিন্তা করলাম যে কয়েকটা ছবি তুলব। তো আমি হচ্ছে আমার সিট থেকে দাঁড়িয়ে আমি কয়েকটা ছবি তোলার জন্য দাঁড়ালাম। তো হঠাৎ করে রাসেল ভাই, আমি একটা ছবি অলরেডি আমার ক্যাপচার করা হয়ে গেছে। কিছুক্ষণ পরেই যখন আমি পরে ছবি নিতে যাব, তখন হঠাৎ করে রাসেল ভাই খেয়াল করলাম যে একবারে মানে পেছনের সিটে কোনো একজন ভদ্র মহিলা বসে আছেন। তো বয়স আনুমানিক 60 থেকে 65 এরকম হবে, পাশে একটা কুকুরের বাচ্চা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ভদ্রমহিলা একটু মানে আনইজি ফিল করতেছে বা একটু বিরক্ত হচ্ছে যে আমরা যাতে ছবি না তুলি বা ওনার সমস্যা হচ্ছে এরকম। তো উনি একটা পর্যায়ে হাত দিয়ে কেমন জানি আমাকে একটু ইশারা করে বলল, কিছু বলেনি, বাট হাত দিয়ে মনে হয় যেন ইশারা করে বলল যে তোমরা ছবি তুলো না বা তোমরা চুপ করে বসে থাকো, এরকম একটা এক্সপ্রেশন ওনার ছিল। তা আমি আর কিছু চিন্তা না করে আমি সিটে গিয়ে বসলাম। তো সবুজের সাথে বলতেছিলাম, রাসেল ভাই একটু বলে রাখি, এখানে আসলে আপনারা তো হয়তো অনেকেই জানেন, মানে এখানে বাসে বা ট্রেনে কিন্তু কোনো অ্যানিমেল অ্যালাউড না নরমালি। তো আসলে অ্যালাউড না। তা আমি একটু এমনি কিউরিয়াসিটি বশত আমি সবুজকে বললাম, সবুজ দেখ, পিছনে যে ভদ্রমহিলা বসে আছে উনার পাশে একটা কুকুরের বাচ্চা আছে। সো এটা কিন্তু নরমালি অ্যালাউড না, কিভাবে? তো সবুজ বলল যে না, হয়তো অনেক বয়স্ক মহিলা বা অনেক শখের, এই জন্য হয়তো বা অ্যালাউ করছে। আর যেহেতু বাস পুরো খালি, তা আমরা এত তেমন কিছু আর মানে চিন্তা করিনি রাসেল ভাই। তো আমরা কথা বলতেছিলাম, হঠাৎ করে 20 থেকে 25 মিনিট পর মনে হয় হবে আমরা বাসে ছিলাম, হঠাৎ করে বাসটা থেমে গেল একটা স্টপেজে। তো ওখানে বাস থেমে গেল। তা আমরা যেহেতু নতুন জায়গা রাসেল ভাই, আমরা আসলে এক্স্যাক্ট জানতাম না বা খেয়াল করিনি যে ওখানে কত মিনিট সময় এক্স্যাক্ট ওখানে লাগে। তা আমরা ভাবছিলাম হয়তো মানুষ ওদিকে খুব একটা যায় না, হয়তোবা বাসও এদিকে, বাসের সংখ্যা খুব একটা বেশি না, এজন্য হয়তোবা স্টপেজে কিছুক্ষণ দাঁড়িয়ে কিছু মানুষ উঠবে। কিন্তু কিছুক্ষণ পর দেখলাম যে বাস যে ড্রাইভার, উনি ওনার সিট থেকে উঠে আসলো। তো আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখানকার ল্যাঙ্গুয়েজ রাসেল ভাই একটু বলে রাখি, স্পেন বার্সেলোনাতে কিন্তু এখানে নর্মাল স্প্যানিশের পাশাপাশি কিন্তু কাতালার একটা ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করে, যেটা হচ্ছে আমরা নর্মাল স্প্যানিশ জানি যে কাস্তিয়ানো, যেটা ওটাকে আমরা নর্মাল স্প্যানিশ বলছি, বাট এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ যারা ইউজ করে কাস্তিয়ানো, যেটা এখানে একটা স্টেট আছে কাতালান স্টেট, আপনারা তো মনে হয় জানেন। যারা হচ্ছে কাস্তিয়ানো থেকে কাতালান থেকে, ওরা কাতালান যে ল্যাঙ্গুয়েজটা ওটাকে প্রিফার করে বেশি। তা আমরা কাস্তিয়ানো আমরা মোটামুটি বলতে পারি, চলার মতো বলতে পারি। তা আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে মানে এইটাই কি শেষ স্টপেজ কিনা। তখন ড্রাইভার বলল যে হ্যাঁ, মানে যদি বাংলায় বলি আমি, যে এটাই হচ্ছে লাস্ট স্টপেজ। তা আমরা তাড়াহুড়ো করে বাস থেকে নেমে গেলাম। আর আমরা পিছনে খেয়াল করিনি যে ভদ্রমহিলা কি বসে আছে নাকি নেমে গেছে, আমরা খেয়াল করিনি। তো অনেক দূর হাঁটতেছিলাম, প্রায় 5-7 মিনিট হাঁটার পরে, সময় তখন ছিল ঘড়িতে রাসেল ভাই অ্যারাউন্ড 8:30 হবে।
তো রাত যেহেতু রাসেল ভাই অনেক হয়ে গেছে আর পাহাড়ি রাস্তা আসলে একদমই ওখানে মানুষ জনশূন্য বললেই চলে। অনেকক্ষণ পর পর একটা গাড়ি যায় বা একটা বড় বড় যে লরিগুলা থাকে ওগুলা ২-১টা যায়। এমনিতেই খুব একটা মানুষ নাই বললেই চলে। একটু ভয়ও লাগতেছিল রাসেল ভাই। আর একটু বলে রাখি রাসেল ভাই, আমরা একটা ফুটবল নিয়ে গিয়েছিলাম সাথে করে, যে সময়টা একটু এনজয় করব। যদি কোনো সমতল জায়গা থাকে আমরা ওখানে একটু সময়টা এনজয় করলাম দুজনে মিলে। তো যাক, আমরা ফুটবলটাও বের করলো। বের করার পরে আমরা দেখতেছিলাম যে আসলে আমরা এক্স্যাক্ট যেই ডিরেকশনে, মানে যেই প্লেসটাতে আমরা যেটা যাচ্ছি, ডিরেকশনটা আসলে আমরা যেখানে এখন বর্তমানে আছি ওখান থেকে এক্স্যাক্ট কত সময় লাগবে। তো আরও কিছু দূর হাঁটার পরে হঠাৎ করে দেখলাম যে রাসেল ভাই ওখানে রাস্তার কিন্তু ইন্ডিকেশন থাকে, যে আপনি কোন দিকে কোন রাস্তা গেছে এরকম ইন্ডিকেশন দেওয়া থাকে। তো কিছুদিন পরেই দেখলাম যে একটা ইন্ডিকেশন দেওয়া আছে। ভাই একটু বলে রাখি, আমরা যেখানে যাব এক্স্যাক্ট আমাদের যে টার্গেটের যে লোকেশনটা ছিল সেটা ছিল এরকম, নামটা ছিল পিজি অলিম্পিকা, নিচে আবার লেখা, ওটার নিচে আবার লেখা আনাইয়া অলিম্পিকা, উপরে লেখা পিজি অলিম্পিকা, নিচে হচ্ছে আনাইয়া অলিম্পিকা। আর ঠিক ওইটার পাশে আরেকটা ইন্ডিকেশন ছিল এরকম, যেটা হচ্ছে আমরা ভুলবশত চলে গেছি, ওটা হচ্ছে ফন্ট দেল ঘাট, নিচেই সেম লেখাটা কানাইয়া অলিম্পি, যেটা পিজি অলিম্পিকার নিচে লেখা, জাস্ট উপরে লেখাটা হচ্ছে ফন্ট ডেল ঘাট, এরকম একটা নাম ছিল। তো রাসেল ভাই কি মনে করে আমি আসলে দুইটার মধ্যে মানে মিসম্যাচ হয়ে গেছে, আমি আসলে খেয়াল করিনি। আমি বললাম যে ওটার ইন্ডিকেশনটা ছিল বাম দিকে, আর আমরা যেখানে যাব পিজি অলিম্পি ওটা কিন্তু স্ট্রেট ছিল, মানে আমরা যেদিকে যাচ্ছিলাম ঠিক ওদিকেই ছিল। তা আমি হঠাৎ করে সবুজকে বললাম, সবুজ এই যে ইন্ডিকেশনটা আমার মনে হয় আমরা এইদিকেই যাব। তো বলল যে ওকে ফাইন। তো মুভ করতেছিলাম, একবারে ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল। আমরা এতক্ষণ পর্যন্ত ওই জায়গাটা মোটামুটি সমতল ছিল। আমরা যেদিকে যাব ওই রাস্তাটা পুরোপুরি মানে খাড়া রাস্তা, পাহাড়ের একবার উপরের দিকে উঠতে হয়। তো রাসেল ভাই আমরা মোটামুটি উপরের দিকে উঠতে উঠতে ২০ থেকে ২৫ মিনিট আমরা হাঁটার পরে হঠাৎ করে আমার কাছে মনে হলো যে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম রাসেল ভাই, সারাদিন কাজ করার পরে। তারপরে অনেক ঠান্ডা পড়তেছিল, আর একবারে খাড়া রাস্তা, খুব ঠান্ডা পড়তেছিল ওখানে। তা আমি হঠাৎ করে সবুজকে বললাম, সবুজ আমার মনে হয় আমরা ভুল রাস্তায় চলে আসছি, আমার মনে হয় আমরা এদিকে আসলে আমাদেরকে আসা উচিত হয়নি। তো ও বলল যে তাইলে একটু গুগলে সার্চ দিয়ে দেখি। তো গুগলে সার্চ দিয়ে দেখার পরে দেখলো যে রাসেল ভাই আমরা ওখানে যেখানে আছি ওখান থেকে আসলে আমাদেরকে যেখানে আমরা এক্স্যাক্ট যাব পিজি অলিম্পিকে, এটা আসলে অন্য দিকে রাস্তাটা ছিল, মানে আমরা শুরুর দিকে যেদিকে যাচ্ছিলাম ওদিকেই ছিল। তো দুজনে অনেক টায়ার্ড, মানে ও আমাকে খুব রাগারাগি করতেছিল যে তুই না বুঝেই একটা রাস্তায় চলে আসছস। এখন রাত তখন রাসেল ভাই অলমোস্ট ৯:৫০ ১০টার কাছাকাছি এরকম। তো আমরা রাসেল ভাই দুজনে অনেক টায়ার্ড হয়ে গেছি, মানে নিচের দিকে যে নেমে আসবো মানে এরকম এনার্জি পাচ্ছিলাম না। তো হঠাৎ করেই রাসেল ভাই আমি ওকে বললাম যে আচ্ছা একটু কিছুক্ষণ আমরা একটু রেস্ট নিই, যদি কেউ আসে তাহলে জিজ্ঞেস করব যে আসলে ওখান থেকে আমরা যেখানে যাব এক্স্যাক্ট ওখান থেকে কত সময় লাগতে পারে। যদি বেশি সময় লাগে তাহলে আমরা ব্যাক করব, আমরা ওদিকে যাব না। তো রাসেল ভাই এটা চিন্তা করতে করতে হঠাৎ করেই সবুজ খেয়াল করলো যে আমার সাথে যে ফ্রেন্ড ছিল ও খেয়াল করলো যে আমাদের থেকে ঠিক ১০ থেকে ১২ হাত দূরে কোনো একজন মানুষ উপরের দিকে উঠতেছে। এক্স্যাক্ট মানুষ এইজ কত, বা ছেলে মানুষ না মেয়ে মানুষ, আসলে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারিনি। তো বললাম চল তাহলে আমরা একটু কষ্ট করে আরেকটু উঠি, ওনাকে আমরা ধরি, ওনার সাথে কথা বলি, ওনাকে যদি যে অবশ্যই এখানে লোকাল হবে, এত রাত্রে তো আর এখানে ট্যুরিস্ট আসবে না। তো আমরা একটু মানে ব্যাগ নিয়েই হচ্ছে ওনাকে ধরার জন্য ওনার দিকে তেড়ে যাচ্ছি। যাওয়ার পরে যখন ঠিক ওনার কাছাকাছি যখন গেলাম তখন রাসেল ভাই আসলে চিন্তা করতেছিলাম যে কি বলবো ওনাকে, কারণ এখানে অনেকে আসলে এখানে কাস্তিয়ানো ওরা বুঝে, কিন্তু কাস্তিয়ানো ওরা আসলে বলতে প্রেফার করে না, ওরা প্রেফার করে কাতালান। তো আমরা কাতালান আসলে খুব একটা আমরা বলতে পারি না, বাট বুঝি, কম বেশি বুঝি। তো আমি কাস্তানোতেই বলতেছিলাম যে বৈদেশ আজুদারমে, মানে এখানকার ল্যাঙ্গুয়েজে বলছি, কাস্তিয়ানোর ল্যাঙ্গুয়েজে, যেটার বাংলা হচ্ছে এরকম যে তুমি কি আমাদেরকে একটু হেল্প করবা। তো রাসেল ভাই প্রথমে কথাটা বলাতে সে কোনো উত্তর দিচ্ছে না। তো সবুজ করবো যে মনে হয় বোঝে না, এটা আবার বল। তো আমি আবার একটু জোর করেই বললাম, সাহস করে বললাম যে এস্কুচামে পুইদেস আজুদারমে। তো এস্কুচামে এটার মানে হচ্ছে রাসেল ভাই যে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, আমাকে একটু হেল্প করবা। আমি আবারও তাকে বললাম। রাসেল ভাই বিশ্বাস করবেন না, কথাটা আসলে শেষ করতে যত দেরি, ঠিক কি বলবো, এতটা ভয় মনে হয় রাসেল ভাই, আমি লাস্ট ৭ মাস আমি ইউরোপে আসছি এখানে, এতটা ভয় মনে হয় আমার সাথে যে ফ্রেন্ড ও মনে হয় জীবনে পাই নাই, আমিও পাই নাই রাসেল ভাই। আমরা ঠিক যেই মানুষটাকে আমরা বাসে দেখে আসছি, যে বুড়ো মানুষটি, বৃদ্ধ মহিলা, ঠিক ওই মানুষটাই এখানে তিনি উপরের দিকে উঠছেন। হঠাৎ করে আমাদের দিকে তাকিয়ে ভাই মানে বিশ্বাস করবেন না কতটা ভয় পাইছি আমরা। একে তো রাসেল ভাই অনেক টায়ার্ড, মানে আরও প্রচণ্ড ঠান্ডা পড়তেছিল, অনেক ঠান্ডা বাতাস, মানে কথা বেরোচ্ছিল না মুখ দিয়ে। তিনি একটা কথাই শুধু বললেন যে তিনিও মৌত করা, মানে এটার মানে হচ্ছে রাসেল ভাই এটা উনি কাতালান বলছে। আমরা আসলে এক্স্যাক্ট তখন অর্থটা বুঝি নাই যে উনি কি বলছে। তো মোটামুটি বুঝছি যে এরকম যে তোমরা এদিকে এসো না, বা এরকম নেগেটিভ কোনো একটা কিছু বলছে। তো
তো রাসেল ভাই এটার আসলে বাংলাটা হচ্ছে এরকম, কাতালান যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে তিনিও মত করে, এটার মানে হচ্ছে তোদের অনেক সাহসী, তোরা অনেক সাহসী, বা তোদের অনেক সাহস, এরকম কিছু একটা। রাসেল ভাই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, আসলে কি বলবো বুঝতেছিলাম না। তো হঠাৎ আমি সবুজকে বললাম, সবুজ ওই মানুষটাই ওখানে, আমরা যেই মানুষটাকে, যে মহিলাকে আমরা বাসে দেখে আসছি, ওই মহিলাই এখানে। রাসেল ভাই এটা আসলে মানে অবাক করার মতো যে একটা বৃদ্ধ মহিলা যার বয়স হচ্ছে 60-এর উপরে, সে বাস থেকে কখন নামলো। আমরা কিন্তু বাসের সামনের দিকে বসছি, তো আমরা কিন্তু ওনার আগেই নামার কথা, যেহেতু উনি পেছনে বসছে। রাসেল ভাই আমরা নেমে বের হয়ে গেছি, উনি কখন নামছে আমরা ওনাকে দেখিওনি, আর উনি যদি নেমেও থাকে তাহলে উনি নিশ্চয়ই হেঁটে আসলে আমরা যে পথ দিয়ে আসতাম ওখান দিয়ে আসছে, ওখান দিয়ে আসার কথা। কিন্তু এই বৃদ্ধ মহিলা ওখান থেকে আমাদের আগে এসে এই খাড়া পাহাড়ে এভাবে উঠে যাবে রাসেল ভাই, এটা আসলে কোনোভাবেই বিশ্বাস করার মতো না। আর এজন্যই বেশি ভয় পেয়ে গেছিলাম রাসেল ভাই আমরা, যে এটা কিভাবে সম্ভব, একজন বৃদ্ধ মহিলা বয়স 60-এর উপরে, তিনি ওখান থেকে আমাদের আগে হেঁটে এসে তিনি উপরের দিকে যাচ্ছে। রাসেল ভাই প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। আমি ওকে বলতেছি, আমি সবুজকে বলতেছিলাম, সবুজ কি করব। এটা বলতেই রাসেল ভাই ও বলতেছে, দোয়ার কোয়া যা পারিস পর, আল্লাহ কর। রাসেল ভাই এই কথাটা সবুজ আমাকে বলার সাথে সাথেই আমরা পুনরায় মহিলার দিকে আবার তাকালাম, যে ভদ্রমহিলার এখন বর্তমান অবস্থানটা কোথায়। রাসেল ভাই বিশ্বাস করবেন না, সব মিলায় মনে হয় 30 সেকেন্ডস হবে, আমরা তাকিয়ে দেখি যে ওখানে কেউ নেই, কিছুই নেই, মহিলাও নেই, কোনো মানুষের কোনো অস্তিত্ব ওখানে নেই। উইদিন 30 সেকেন্ডস রাসেল ভাই কিভাবে একটা মানুষ, কিভাবে 5 থেকে 7 হাঁট ওনার সাথে, আমাদের সাথে তখন ডিস্টেন্স ছিল, এই সময়ের মধ্যে উনি কিভাবে এখান থেকে গায়েব হয়ে গেল। আশেপাশেও দুই পাশে হচ্ছে জঙ্গল, উপরের দিকে হচ্ছে মানে খাড়া পাহাড়। ভাই ওখানে যে সোডিয়ামের যে লাইটের যে আলো ছিল, মোটামুটি এখানে তো আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে মোটামুটি ম্যাক্সিমাম এরিয়াতেই আপনার সোডিয়াম লাইটের আলো থাকে। তো আলো দিয়ে যতটুক মানে দেখা যায়, বা আমরা একটু উপরের দিকে হেঁটেও গেলাম রাসেল ভাই, কিছুদিন পর্যন্ত দেখেও আসছি যে এখানে কোনো মানুষের কোনো অস্তিত্ব নেই রাসেল ভাই। আর আমরা ওখানে একটা সেকেন্ড ওখানে আর অতিবাহিত না করে আমি বললাম সবুজকে, বললাম সবুজ আমরা এখনই হচ্ছে এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের আর সামনের দিকে যাওয়া উচিত না। তো রাসেল ভাই আমরা হচ্ছে মোটামুটি ভয় নিয়ে, কি বলবো, শরীর তো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা পড়তেছিল আর ঠান্ডা বাতাস। রাসেল ভাই আমরা ওখান থেকে হচ্ছে পেছনের দিকে ব্যাক করি। ব্যাক করতে করতে রাসেল ভাই আমরা অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা যে সমতল যে জায়গাটা বলছিলাম আপনাদেরকে, আমরা ঠিক ওখানে এসে পৌঁছাই। তো রাসেল ভাই আমি সবুজকে বললাম যে সবুজ অনেক রাত হয়ে গেছে, তখন অলমোস্ট রাসেল ভাই 10:30-এর একটু বেশি হবে, 10:40-এর মতো হবে এরকম। তো অনেকক্ষণ পর্যন্ত আমরা ওখানে দাঁড়িয়েছিলাম রাসেল ভাই, কোনো মানুষ নেই। কাউকে যে জিজ্ঞেস করব যে আমরা আসলে কি ব্যাক করব নাকি কি করব, বুঝতেছিলাম না যে আমরা এখান থেকে যদি আমাদের যেখান থেকে আমরা বাসে উঠছিলাম না, আমাদের যেখানে আসা উচিত ওখানে আমরা কিভাবে আসব। মানে সব কিছুই আমাদের নিয়ন্ত্রণ, এখানে গুগল ম্যাপ আছে, এখানে বাস স্টপেজ আছে, আমরা চাইলেই কিন্তু বের করতে পারি। তো অনেকক্ষণ চিন্তা করার পর রাসেল ভাই মানে ওয়েট করতেছিলাম যে কেউ একজন হয়তো আসলে আমরা হচ্ছে তাকে যতটুক পারি বুঝায় বলবো আমাদেরকে যাতে একটু হেল্প করে। রাসেল ভাই অনেকক্ষণ পরে, অলমোস্ট 15 থেকে 20 মিনিট পরে একটা কালো রঙের গাড়ি দেখতেছিলাম যে অনেক দূর থেকে আসতেছে। তো আমি আরও আমরা দুজনে হচ্ছে মানে হাত দিয়ে হচ্ছে ইশারা করে ইন্ডিকেশন দিচ্ছিলাম। তো একটা সময় গাড়িটা আমাদের সামনে এসে থামলো, একজন স্প্যানিশ ভদ্রলোক, সাথে ওনার ওয়াইফও ছিল। তো ওনাদেরকে বুঝায় বললাম যে দেখো আমরা এখানে আসছিলাম, এরকম 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 একটা ঘটনা আমাদের সাথে ঘটছে, এখন আমরা আসলে কিভাবে আমরা বাসায় যাব, আমাদের বাসার ঠিকানা বলার পরে। তো ভদ্রলোক আমাদেরকে যেটা বলল যে তোমরা তো মনে হয় এখানকার ট্যুরিস্ট, তো এই সময় আসলে তোমাদের এখানে আসাটা উচিত হয়নি। এটা একটা সুন্দর এরিয়া ঠিক আছে, বাট তোমাদের এই সময়টায় তোমাদের আসা উচিত হয়নি। তো রাসেল ভাই পরে উনি যেটা বলল যে এখানে 2 থেকে 3 মিনিট সামনে গেলে একটা বাস স্টপেজ আছে, ওখান থেকে যদি বাস থাকে, উনি বলতেছে উনি শিওর না যে এত রাত্রে এখানে বাস আছে কিনা, উনি শিওর না। তো মোটামুটি রাসেল ভাই এই বলে উনি চলে গেল। আমরা মোটামুটি 2-3 মিনিট রাসেল ভাই সামনে আসার পরে ওখানে একটা স্টপেজ পাইলাম। তো স্টপেজের ওখানে একটা, রাসেল ভাই এখানে প্রত্যেকটা স্টপেজে একটা কোড নাম্বার থাকে। তো আমি সবুজকে বললাম সবুজ তুই একটু কোড নাম্বারটা দিয়ে ওখানে দেখ যে এই নাম্বারের বাসটা আছে কিনা। রাসেল ভাই এই বাসটা ছিল হচ্ছে, ওখানে 2টা বাসই নর্মালি যায়, একটা হচ্ছে 50 নাম্বার বাস আর একটা হচ্ছে 155 নাম্বার বাস। তো স্টপেজটা ছিল রাসেল ভাই 155 নাম্বারের। তো রাসেল ভাই ওখানে ও কোড নাম্বারটা দেওয়ার পরে দেখলো যে মানে গুগলে দেখাচ্ছে যে নো ডেটা, দ্যাট মিন্স আজকের জন্য বাস হয়তোবা শেষ, নেই, হয়তোবা ওখান থেকে ছাড়িয়েনি, যেখান থেকে বাসটা ছাড়ার কথা হয়তো ওখান থেকে এখনও ছাড়িয়েনি, নতুবা আজকের জন্য কোনো বাস নেই। রাসেল ভাই প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আমি সত্যি, মানে আমি ওকে দিচ্ছিলাম না যে আমি আসলে ভয় পাইছি, কারণ তখন অনেক রাত হয়ে গেছে রাসেল ভাই, অলমোস্ট 11:30টার মতো তখন হবে। তো এত রাত, আর রাসেল ভাই সোডিয়াম লাইটের আলোগুলো আসলে ওরকম আমাদের নর্মাল যে বাসা বাড়িতে আমাদের যে লাইট থাকে ওরকমও না, মনে হচ্ছে যে মানে সব কিছু অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে, যতটা সময় যাচ্ছে মনে হচ্ছে যে আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে আসতেছে। অনেক ভয় পাচ্ছিলাম রাসেল ভাই, আমি কি করব বুঝতেছিলাম না। তো একটা সময় এভাবে আমরা ওখানে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো দাঁড়াইছিলাম,
কোনো বাস রাসেল ভাই ওখানে নেই। পরে আমি সবুজকে বললাম, সবুজ এক কাজ কর, আমার মনে হয় আমরা মুভ করা দরকার, কারণ আমরা যেহেতু এখানে 5 মিনিট দাঁড়িয়ে না থেকে আমরা সামনের দিকে 5 মিনিট হাঁটি, যদি কোনো বাস পাই তাহলে তো নেক্সট স্টপেজ থেকে উঠবো, নতুবা আমাদেরকে হেঁটে যেতে হবে। রাসেল ভাই বিশ্বাস করবেন না, আমার মনে হয় আমরা অলমোস্ট দুজনে 20 থেকে 25 মিনিটের মতো হাঁটতেছি, কোথাও কোনো নামার মতো কোনো মনে হচ্ছে যে যেদিকে যাই শুধু মানে রাস্তাটা শুধু দীর্ঘই হচ্ছে। মানে পাহাড় থেকে যে নিচের দিকে আমরা দেখতেছি, এখান থেকে অনেক উপর থেকে নিচে দেখতেছি যে আমরা যেখানে মোটামুটি বার্সেলোনা শহরটা পুরোটাই ওখান থেকে দেখা যায়, যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর আমরা যেখানে যাব, আমরা হয়তো প্লেসটা আন্দাজ করতে পারতেছি ঠিক এখানে, বাট আমরা নামার কোনো ওয়ে নাই, মানে এতটা জনশূন্য। আর হচ্ছে উপর থেকে মানে একটা হচ্ছে যে পাহাড়ি রাস্তা, আর দিনের বেলা হলে রাসেল ভাই কোনো না কোনো কিছু করা যেত, বাট নামার মতো কোনো ওয়ে নাই। রাসেল ভাই আমার যে মানে কতটা ভয় পাইছিলাম, মানে ইউরোপে বার্সেলোনার মতো একটা জায়গায় যে এরকম ভয় পাইতে হবে আমাকে, রাসেল ভাই আমরা আসলে দুজনের একজন আসলে এরকম কোনো কিছু আশা করিনি। তো মোটামুটি রাসেল ভাই হাঁটতে হাঁটতে আমরা প্রায় আরও 15 থেকে 20 মিনিটের মতো হাঁটি, শুধু রাস্তাটা মনে হয় যেন শুধু দীর্ঘই হচ্ছে, আর সময় যাচ্ছে মনে হচ্ছে যে লাইটের আলোগুলো মনে হচ্ছে যে শুধু কমে আসছে, মানে অন্ধকার লাগছে। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত হাঁটার পরে আমরা এরকম একটা জায়গায় মানে এসে পৌঁছেছি যে মনে হচ্ছে যে আমরা একটা 4টা কর্নার আছে, আমরা মাঝখানে দাঁড়ায় আছি, আর আমরা একবার এপাশ থেকে যাচ্ছি ওপাশে, আবার ওপাশ থেকে অন্য পাশে এরকম যাচ্ছি, আমরা পুরো সিটিটাই ওখান থেকে দেখতে পাচ্ছি, রোডগুলো দেখতে পাচ্ছি, মানুষ যাতায়াত করছে, তারপরে বাস যাচ্ছে, গাড়ি যাচ্ছে, সব কিছুই দেখতে পারতেছি। কিন্তু আমরা আসলে কাউকে যে চিৎকার দিয়ে বলবো যে আমরা এখানে আছি, আমাদেরকে উদ্ধার করে, এরকম কোনো ওয়ে নাই, কারণ এটা অনেক উপরে ছিল, নিচ থেকে জাস্ট ছোট ছোট মানুষগুলো দেখা যায়, রাস্তাগুলো দেখা যায়। তো রাসেল ভাই অনেক দূর পর্যন্ত ঘোরাঘুরির পরে আসলে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আমি আরও দুজনে অনেক টায়ার্ড। একটা সময় রাসেল ভাই চিন্তা করতেছিলাম যে আজকের হাটটা হচ্ছে এভাবেই কাটিয়ে দিব, কারণ এছাড়া আর কোনো ওয়ে নাই, দিনের বেলা যদি কোনো বাস আসে বা যদি কোনো মানুষ আসে দেন হচ্ছে হেল্প নিয়ে তারপর বাসায় যাব। রাসেল ভাই অনেকক্ষণ বসেছিলাম, হঠাৎ করে এখান থেকে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে প্রায় 100 মিটার দূর হবে কোনো একটা, মানে আমরা যে বলছিলাম আমরা যে এরিয়াতে দাঁড়িয়েছিলাম ওখানে চারটা কর্নারের মতো ছিল, কোনো একটা কর্নারে মনে হচ্ছে যে কেউ একজন ওখানে কথা বলছে এরকম। তো রাসেল ভাই বিশ্বাস করিনি যে এত রাত্রে ওখানে, তখন অলমোস্ট 12টার মতো বাজে, এত রাত্রে এখানে আসলে কোনো মানুষের অস্তিত্ব এভাবে পাবো। আসলে মানে জানি না আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে এইভাবে সাহায্য করছে, আসলে আমরা নিজেরাও মানে বুঝতেছিলাম না। তো আমরা খুব দেরি গিয়ে ওনাদের দিকে গেলাম, দেখি হয়তোবা মনে হচ্ছে যে ওখানে মানুষ কথা বলছে, কয়েকজন মানুষ ওখানে কথা বলছে, গিয়ে দেখলাম যে রাসেল ভাই ওখানে একটা স্প্যানিশ কাপল, ওখানে একটা ছেলে একটা মেয়ে, ওরা আসলে কথা বলছে। তো রাসেল ভাই আমরা মোটামুটি ওদেরকে বুঝায় বললাম যে এভাবে আমরা এই প্রবলেমে পড়ছি, আমরা যেখানে যাব, রাসেল ভাই জায়গাটার নাম হচ্ছে পারাল, তো আমরা পারাল যাব, কিভাবে যাব? তো ওরা বলল যে আমরা মোটামুটি যেখানে আসছি এখান থেকে খুব ইজি, জাস্ট হচ্ছে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, আমরা এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক ওখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, জাস্ট আঁকাবাঁকা রাস্তা আছে, বাট সেটা বের করে নিতে হবে, কারণ রাস্তা হচ্ছে খুব সরু রাস্তা আর হচ্ছে খুব রিস্কিও। ওরা বলল যে এভাবে আমাদেরকে ডিরেকশন দিয়ে দিল যে একটু সামনে গিয়ে বাম দিকে একটা সিঁড়ির মতো একটা রাস্তা আছে, কিছু দূর পর্যন্ত সিঁড়ি দিয়ে খুব সুন্দর নামা যায়, তারপর হচ্ছে পাহাড়ের রাস্তা, কোনো সিঁড়ি নাই, বাট একটু রিস্ক নিয়ে নামতে হবে। রাসেল ভাই কতটা আসলে কি বলবো, তখনকার অনুভূতিটা আসলে বুঝাতে পারবো না। রাসেল ভাই তখন রাত অলমোস্ট 1টা, এখান থেকে পাহাড় দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে, মানে মানুষগুলো হচ্ছে ছোট ছোট দেখা যায়, রাসেল ভাই অনেক উপরে ছিল, আমি এক্স্যাক্ট আসলে উচ্চতাটা ঠিক বলতে পারছি না, আমার জানা নেই, বাট অনেক উপরে ছিল। তো রাসেল ভাই কী করবো, ওনাদেরকে অনেক থ্যাঙ্কস দিয়ে আচ্ছা আমরা দুজনে হচ্ছে মুভ করতেছিলাম। তো নামতে রাসেল ভাই অনেক দূর পর্যন্ত নামতেছে, মনে হচ্ছে যে রাস্তাই শেষ হচ্ছে না। কিছু দূর পর্যন্ত, কিছুক্ষণ পরে আমি হচ্ছে পড়ে যাচ্ছি, আবার ও আমাকে উঠাচ্ছে, আবার ও পড়ে যাচ্ছে, আমি ওকে উঠাচ্ছি, আমরা কোনো একটা সময় দুজনেই পড়ে যাচ্ছি। রাসেল ভাই বিভীষিকাময় সময়, মানে জীবনে মানে এই সময়ে মানে ইউরোপে এসে পার করতে হয়েছে, মানে এক্সপিরিয়েন্সটা আসলে রাসেল ভাই বলে বোঝানোর মতো না। রাসেল ভাই শেষ পর্যন্ত অলমোস্ট 1.25 ঘন্টার মতো আমরা হচ্ছে এভাবে হচ্ছে পড়ে গিয়ে উঠে গিয়ে এভাবে অনেক কষ্টে আমরা হচ্ছে শেষমেশ পাহাড়টা শেষ করে নিচে নামলাম। নিচে পাহাড়টা শেষ করার পর পরের রাস্তায় আমরা ওখানে একটা হাইওয়ে ছিল, হাইওয়ের মাঝখানে এসে আমরা ঠিক নামলাম। তারপরে দুজনে অনেকক্ষণ ওখানে বসেছিলাম, প্রায় 10-15 মিনিটের মতো ওখানে বসে চিন্তা করতেছিলাম যে আসলে কি করতে আসছিলাম আর কি হইল। তো রাসেল ভাই তারপর ওখান থেকে আমরা হেঁটে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হেঁটে ওখান থেকে বাসায় চলে আসি। ঘটনাটা অনেক দীর্ঘ হয়েছে, তো আশা করি ঘটনাটা সবার কাছে অনেক ভালো লাগছে। তো দোয়া করবেন আমাদের জন্য, আর যাতে নতুন কোনো প্লেস আমরা এক্সপিরিয়েন্স করতে পারি। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ভাইয়া, আমি আজকে যে ঘটনাটি বলবো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা, একটা ভূত সিদ্ধান্তর গল্প বলতে গেলে, কবিরাজি এবং কালো জাদু নিয়ে ঘটনাটি। আকাশ নামের একটি ছেলে অবনীকে পাগলের মতো ভালোবাসত, কিন্তু অবনী তাকে পছন্দ করত না। অবনী ছিল সহজ সরল একটা মেয়ে যে নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকতে চাইত। আকাশের ভালোবাসা ধীরে ধীরে এক প্রকার জেদে পরিণত হয়। সে ঠিক করে যেভাবেই হোক অবনীকে তার পেতেই হবে।
তো আকাশ ভাবে কিভাবে কি করা যায়, কি করলে আমি অবনীকে পাব। তো সে একটা সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত নেয়, সেটা হচ্ছে কালো জাদুর প্রক্রিয়াটার দিকে সে চলে গিয়েছিল। চলুন আমরা জেনে আসি কি হয়েছিল। সে বলছিল যে সহজ পথে কাজ না হওয়ায় আকাশ এক তান্ত্রিকের কাছে যায়। সেই তান্ত্রিক তাকে একটি রক্ততিলক এবং একটি কালো পুতুল দিয়ে বলে, অমাবস্যার রাতে শ্মশানে বসে এই পুতুলের গায়ে অবনী নাম লিখে মন্ত্রপাঠ করতে হবে। সে তো বস হবে ঠিকই, কিন্তু মনে রাখিস, প্রকৃতি যা দেয় না তা জোর করে কেড়ে নিলে তার মূল্য রক্ত দিয়ে শোধ করতে হয়। মানে তান্ত্রিক তাকে বলেছে তাকে সে এনে দিবে, কিন্তু জোর করে একটা জিনিস পাওয়ার ক্ষেত্রে রিস্ক তো থাকবেই। তো চলুন তারপরে কি হলো শুনে আসি। আকাশ অন্ধ আবেগে তান্ত্রিকের কথা কানে তুলল না। সে ঠিকভাবে কালো জাদু সম্পূর্ণ করল। কালো জাদুর প্রভাব কাজ করতে শুরু করল। মাত্র কয়েকদিনের মধ্যেই অবনী নিজে এসে আকাশের কাছে আসে। সাথে কথা বলা শুরু করল। আকাশ তো বেশ খুশিতে আত্মহারা। কিছুদিনের মধ্যেই সে লক্ষ্য করল অবনী আর আগের মতো নেই। অবনী হাসত না, ঠিকমতো খাবার খেত না, তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। আকাশ যা বলতো অবনী ঠিক রোবটের মতো তা পালন করত। তার মধ্যে কোনো নিজস্ব আবেগ বা কোনো প্রাণ ছিল না। মানে একটা মানুষকে যখন কালো জাদু করে এরকম করা হয়, এর আসলে কী পরিণাম বা কী পরিণত হয়, আসলে কি সেই মানুষটি বা সেই মেয়েটি তার প্রেমে পড়েছিল কিনা, এটা কোন ভয়ঙ্কর পরিণতি নিয়েছিল, চলুন জেনে আসি। রাতে আকাশের মনে হয়তো অবনীর পাশ থেকে পচা মাংসের গন্ধ আসছে। মাঝরাতে অবনী হঠাৎ খিলখিল করে হেসে উঠত বা দেয়ালে মাথা ঠোকাত। একদিন রাতে আকাশ স্বপ্নে দেখল সেই তান্ত্রিক বলেছে, তুই যার প্রাণহীন শরীরটাকে ভালোবেসেছিস তার আত্মা অনেক আগেই মুক্তি পেতে চাইছে, এখন তোর পালা। আকাশ ভয়ে ঘুম থেকে উঠে দেখল অবনী তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখটা মানুষের মতো নেই, বিভৎসভাবে বিকৃতি হয়ে গেছে। অবনী ফিসফিস করে বলে, তুমি তো আমাকে ডেকেছ আকাশ, এখন আমাকে তোমার সাথে নিয়ে চলো। সেদিন রাতে আকাশের ঘর থেকে এক বিকট চিৎকার শোনা গিয়েছিল। পরদিন সকালে পাড়ার লোক দেখল আকাশের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ঘরের ভিতরে আকাশ মৃত অবস্থায় পড়ে আছে। তার শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, যেন কেউ তার সকল রক্ত চুষে নিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, অবনীর কোনো চিহ্ন সেখানে ছিল না। পুলিশ পরে জানতে পারে অবনী ঠিক সেই অমাবস্যার রাতেই নিজের ঘরে রহস্যজনকভাবে মারা গিয়েছিল, যে রাতে আকাশ কালো জাদু করেছিল। মানে আমি যদি বুঝাই, আকাশ যাকে পেতে চেয়েছিল সে ছিল আসলে অবনীর এক অতিপ্ত ছায়ান বা অশুভ শক্তি। কালো জাদু করে সে অবনীকে তো পায়নি, বরং নিজের জীবনটাও একটা বিভৎস পরিণতির দিকে ঠেলে দিয়েছিল। মানুষের মন জয় করতে হয় ভালোবাসা দিয়ে, অন্ধকার পথ দিয়ে নয়। আপনারা সবাই জানেন যে কালো জাদু কোনো ভালো বিষয় নয়, এগুলো তো ইসলাম পরিবর্তী এবং হারাম। যাই হোক, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আকাশ যাকে ভালোবেসেছিল সেই অবনী ছিল একজন তখনকার সাধারণ অবনী। আর যখন তান্ত্রিক তার সাধনাকে বাস্তবায়ন করতে চায়, একটা মেয়েকে হত্যা করতে হবে, তাহলে মানে কালো জাদু দিয়ে, তাহলে তার একটা যজ্ঞ পূরণ হবে, ঠিক সেই সময় কিন্তু ওই আকাশ চলে যায় অবনীকে পাওয়ার জন্য সেই তান্ত্রিকের কাছে। তখন তান্ত্রিক কিন্তু একজন স্বাভাবিকভাবে একটা সাধারণ মেয়েকে হঠাৎ করে কিছু করতে পারে না। এই জন্য সে বলে না, ঝড় উঠলে কুড়াই যেমন, বিষয়টা এমন। তখন অবনী অভিনবের মেয়েটাকে যখন ওই কালো জাদু করা হয়, তখন তান্ত্রিক বুঝতে পারছে যে এই ব্যক্তিটা তো এমনিই মারা যাবে, শুকিয়ে যাবে। তো যাই হোক, এই জিন দিয়ে, তার পোষা জিন দিয়ে অবনীকে কালো জাদু করার আগেই ওই অবনীকে মানে শুইয়ে দেওয়া হয় দুনিয়া থেকে। তো তারপরে এই যে আকাশের সাথে যে প্রেম খেলা খেলছে বা কয়েকদিন ঘুরেছে, নিজেদের প্রপোজ করেছে, এটা আসলে অবনী ছিল না, এটা ছিল একজন মৃত ব্যক্তির এটা ছিল জিন। এই জিন আকাশের সাথে এরকম ব্যবহার করেছে, ভালোবাসার আচরণ করেছে আকাশকে ঠান্ডা করার জন্য। কিন্তু এখন যখন আকাশ স্বপ্নে দেখেছিল যে অবনী তো মারাই গিয়েছে, তাহলে আকাশ কার সাথে প্রেম করেছিল? এবার আকাশকে ওই জিন তার নিজের খাদ্য হিসেবে নিবে। তো এই জন্য সে সকালবেলা বিভৎস চেহারা নিয়ে আকাশের সামনে আসে, ওই অবনীর নিজস্ব বিকৃত চেহারা নিয়ে। তখন আকাশ এই বিষয়গুলো বুঝতে পারে যে আমার সাথে যে ঘুরেছে সে কোনো অবনী ছিল না, কোনো একটা জিন ছিল, যেহেতু অবনীর চেহারাও সামনেই চেঞ্জ হয়ে গিয়েছে। খাটেন ওখানে দাঁড়িয়েছিল, অবি চেহারা হয়ে গিয়েছিল। সব মিলিয়ে আকাশ যখন বুঝে যায়, তখন ওই জিন তাকে হঠাৎ করে তার উপর আক্রমণ করে আকাশের শরীর থেকে সকল রক্ত চুষে খেয়ে নিয়ে আকাশকে একদম সাদা ফ্যাট একটা ফ্যাকাশে মানুষ তৈরি হয়ে যায়। আর যে জিনটা তার উপর আক্রমণ করেছিল, সে জিনটা প্রায় 200 বছর ধরে কিছু না খেয়েছিল, খুব হিংস্র ছিল, এবং সে তার রক্ত পেয়ে ওই জিন হয়ে যায় বিশাল শক্তিশালী, এবং সাথে সাথে ওই তান্ত্রিকও অনেক শক্তিশালী হয়ে যায়। এখন বলতে গেলে ওই এলাকায় তার থেকে সবচেয়ে বড় শক্তিশালী কোনো তান্ত্রিক নেই। এই ছিল ঘটনা। আকাশ খুবই নর্মাল ছিল, নামের ঘর ছিল। আর কিন্তু উনি ওই রাত্রেবেলা যখন ঘুমাইতো, যে চাঁদের আলো পড়তো, উনি দেখতে পাইতো যে ওনাদের বাড়ির অনেক বড় বড় গাছ ছিল।
তো ওই ফাঁকা দিয়ে দেখতে যে কোন গাছ দিয়ে ওনাকে ডাকতেছে বা ওনার দিক তাকায় বিঠুতভাবে হাসাহাসি করতেছে। তো এটা দেখার পর আর উনি ওই যে টর্চারটা হয়েছে এরপর উনি অনেক অসুস্থ হয়ে পড়ছে। এরপর ওনার ছেলে আসছে, ওনার নাতাতি আসছে, সবাই বাড়িতে ছিল। হঠাৎ করে আরেক দিন ওরকম মানে ওই দিন রাত্রে কেউ খেয়াল করে নাই যে উনি নাই। সকালবেলা ফজরের দিকে হচ্ছে ওনার যে নাতি ছিল, নাতি হচ্ছে বাথরুমে গেছে। আর ভাইয়া গ্রামের মানে কিছু কিছু বাড়িতে এখনও হয়তো বা দেখা যায় যে বাথরুমটা খুবই নরমাল, মানে হচ্ছে সুপারি গাছের যে হচ্ছে পাতাটা ওটোটা দিয়ে হচ্ছে মানে চারদিক দিয়ে বেড়া দেয়া আর কি, ওরকম গাছ দিয়ে করা। গ্রামে এরকম এখনও বাথরুমগুলো আছে। তো ওই টাইপের একটা বাথরুম ওই বাড়িতে ছিল। তো ওই যে ওনার নাতি সকালে ফজরের আগে দিয়ে উনি মানে ওয়াশরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর দেখে যে ওর যে মানে দাদু ছিল উনি ওই বাথরুমের মধ্যে পড়ে আছে, তার সমস্ত গায়ে হচ্ছে ময়লা। তো এটা দেখার পর ও তো সবাইকে ডেকে আনার পর ওখান থেকে উঠানো হয়, গোসল করানো হয়। আজকেও সেম কাহিনী, উনি কিছু বলতে পারতেছে না যে উনি ওই জায়গায় কিভাবে গেল। তো এরকম হওয়ার পর ভাইয়া এই যে এর মধ্যে আরও 2-1 দিন ওনাকে এরকম রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে। তো সবাই এবার ওনার বাড়িতে সবাই চলে আসছে এই কাহিনী শোনার পরে। তো এরপর হচ্ছে ওনাকে হচ্ছে ডাক্তার দেখানো হলো। তো ডাক্তার দেখানোতে কোনো লাভ হয় নাই ভাইয়া, উনি হচ্ছে কিছুদিন পরে আস্তে আস্তে করে মানে অসুস্থ হয়ে মারা গেছে। তো ভাইয়া এখানেও ঘটনাটা শেষ হলে কিন্তু পারত, বাট যেটা শুরু হলো যে উনি মারা যাওয়ার পরে ওই বাড়িতে যেটা হতো, উনার কিন্তু স্ত্রী ছিল, উনি তো মারা গেল। তো দেখা যেত যে উনার রূপ নিয়ে আচ্ছা আর একটা জিনিস মিস করছি, সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে উনি যখন মারা যাওয়া হয় ওনাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে তার ছেলেরা যে শহরে থাকতো ওটা হচ্ছে 5-6 কিলোমিটার দূরে, ওখানে হসপিটালে, ওখানে ডাক্তার দেখানোর পর ওখানেই একটা সরকারি কবরস্থান, ওকে মাটি দেয়া হয়। তো এটা কিন্তু ওনার এই গ্রামের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূরে। তো ওখান থেকে উনি তো আর এখানে আসা সম্ভব না, ওনাকে ওখানেই মাটি দেয়া হয়। কিন্তু যেটা দেখা যায় যে এর পরের রাতগুলোতে সন্ধ্যার পরই দেখা যায় যে ওনার আকৃতি ধরে ওই ঘরটার আশেপাশে ঘুরতেছে, ঘরটার মধ্যে উঠতে চাচ্ছে, ঘরের মধ্যে উঠতে পারতেছে না, কিন্তু ওর আশেপাশে ঘুরতেছে সাদা কাপড় পরা। তো এটা ভাইয়া খুব বাজে একটা সিচুয়েশন হয়ে গেছিল গ্রামের। তখন আমি ওখানে ছিলাম গ্রামে, তখন আমি হচ্ছে অনেক আগের কথা, তো মানে 3-4 বছর হয়েছে, আমি তখন এসএসসি কমপ্লিট করি, তখন ওই যুগের একটা স্কুলে পড়ি আমি। তো ভাইয়া যেটা হয়তো সন্ধ্যার পরে ওই বাড়ির আশেপাশ থেকে মানে ওই বাড়ি থেকে একটা গন্ধ বেরোতো, কীরকম কাপড় চুপড় পুড়ালে যেরকম একটা গন্ধ বের হয়, খুবই বাজে একটা গন্ধ ছিল, এরকম একটা গন্ধ বেরোইতো। আর উনাকে যখন মাটি দেওয়া হয় ওর পর থেকে ওই ঘরে কেউ আবার থাকতে পারতো না। ওনার বউ হচ্ছে ওনার যে ছেলের ঘরটা ছিল পাশে ওই ঘরে থাকতো, কিন্তু উনি বারবার একটা কথা বলতো যে ওনার বইয়ের নামটা আমি উচ্চারণ করছি না, কিন্তু ওনার বইয়ের নাম ধরে বলতো যে আমি ওকে নিয়ে যাব, এরকম বলা হতো। সো ভাইয়া এরকম হওয়ার পর পাশের যে বাড়িগুলা ছিল তারাও তো খুব মানে নাজেহাল অবস্থায় ছিল। তো একটা ছেলে সন্ধ্যার চিন্তা করছে যে প্রত্যেক সন্ধ্যায় এরকম হয়তো আমি একদিন সন্ধ্যায় একটু কুরআন তেলাওয়াত করে দেখি। তো ও কুরআন তেলাওয়াত শুরু করছে। এবার হচ্ছে ঘর থেকে ঘোরাঘুরি, ওই ঘরের পাশে এখন আর ঘুরছে না, ওনাদের সীমানার লাস্টে এসে ওকে চিৎকার করে বলতেছে যে তুই কুরআন তেলাওয়াত কর, অফ কর, না হলে কিন্তু তোর ক্ষতি করে ফেলবে, আমি তোদের কিছু করতে চাচ্ছি না, তোরা জাস্ট ওকে আমারে দিয়ে দে। ওনার স্ত্রীর কথা বলতেছে, ওকে আমারে দিয়ে দে। আর ওকে দেয়ার কারণ হচ্ছে ভাইয়া ওই যে গাছটা কাটছিল উনি, ওনার স্ত্রীকে জিজ্ঞেস বলছিল, ওনার স্ত্রীও সেম কথা বলছে যে কেটে ফেলো, ওগুলা কি বিশ্বাস করে, এজন্য ওনার বইয়ের উপরও ডাকছিল। তো ভাইয়া আর এরকম হওয়ার পর ও আবার কুরআন তেলাওয়াত করা বন্ধ করে দিছে, ও ভয় পায় গেছে আর কি। আর যেটা হয়তো ওই রকম দেখে সন্ধ্যার পরে প্রত্যেকটা ঘরে গ্যাঞ্জাম লাগতো, মানে স্বামী স্ত্রীর মধ্যে কিচ্ছু হয় না সারাদিন, হঠাৎ করে স্বামী তার স্ত্রীকে ধূপধাপ মার শুরু করতেছে রিজন ছাড়া, এরকম শুরু হয়। তো হ্যাঁ, এরকম করতে করতে ওই বাড়ির একজন জামাই ছিল, উনি চট্টগ্রাম থাকতো, গার্মেন্টসে চাকরি করতো। তো উনি খবর পেয়ে বাড়িতে আসে। তো উনি সামথিং শুনছে যে হচ্ছে উনি মারা গেছে বা অসুস্থ এরকম, কিন্তু উনি আসতে আসতে হয়তো বা রাত 11টার মতো বাজছে, চাঁদনি রাত ছিল। উনি ওই বাড়ির সীমানায়, আমি বলছি কিন্তু যে ওই বাড়ির পাশে একটা খাল ছিল, তো খালটার উপরে সাঁকো আছে, সাঁকো পার হয়ে উনি বাড়িতে ঢুকতে হয়। তো উনি যখন সাঁকো পার হয় তখন দেখে যে ওই যে মুরব্বি ছিল আর কি, যে মারা গেছে, উনি ওনার সামনে এসে দাঁড়াইছে, কিন্তু অদ্ভুত ছিল যে ওনার সাইজটা ছিল একটু ডিফারেন্ট, হ্যাঁ খাটো টাইপের ছিল। কিন্তু উনি যখন ঢুকে ফর্মালিটি মেনটেন্স উনি সালাম দিল, সালামের উত্তর দেয় নাই, কিন্তু উনি আস্তে আস্তে করে লম্বা হচ্ছে, ফার্স্টে ছিল 1 হাইট, পরে হাইট বাড়তেছে। তো এইটা দেখে উনি হচ্ছে মেনে নিতে পারে না, উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ওনার জ্বর হয়, ওনার অবস্থাও খুব খারাপ হয়ে যায়। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছিল যে ওনাদের যে জাস্ট ফ্যামিলিরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ভয় পাচ্ছে না, পুরা গ্রামবাসী একটা ইয়ার মধ্যে ছিল, আতঙ্কের মধ্যে ছিল। সন্ধ্যার পরে কেউই বাইরে বেরোতে পারত না। তো এরপর ভাইয়া সবাই মিলে সিদ্ধান্ত নিল যে এটাকে কিছু একটা করতে হবে।
তো এরপর ওখানে 2-1 জন কবিরাজকে নিয়ে আসা হয়, আর আমাদের ওখানে বাজারের একটা মসজিদ আছে, মানে ওই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তো উনি ফার্স্টে রাজি হয় নাই, তারপরে 2-3 জন মিলে আর কি ওই বাড়িতে সন্ধ্যায় একটা করে আসর করে। আসর অনেক গ্রামবাসী ছিল ওখানে। আসর করার পর হচ্ছে সামথিং কিছু হচ্ছে তারা দোয়া পড়লো, আর হচ্ছে মানে লোহার রড টাইপের ছিল অনেকগুলা, ঝাড়ু এসব অনেক কিছু ছিল। তো ওনারা একটা গোল একটা ওখানে চারো সাইড দিছিল আগুন দিয়ে, তারপর ওখানে হচ্ছে ওকে হাজির করা হয়, মানে কিছু দেখা যায়নি। ভাই এভাবে লিখেছিল। সবার যদি ভালো লাগে ঘটনাটি তা অবশ্যই কমেন্ট করবেন। এইরকম আমার যারা অডিয়েন্স আরও ঘটনা শুনছেন আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমরা এইরকম করে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যদি আপনারা চান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। রাসেল ভাইয়া প্রচারযোগ্য হলে ঘটনাটি প্রচার করবেন। লিসেনার্স, আজকে এই ইমেল এপিসোডটি বা ঘটনাগুলো এত পর্যন্তই। যারা সম্পূর্ণ ইমেল এপিসোডগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা প্রতিনিয়ত যে ঘটনাগুলো আপনাদেরকে শোনাচ্ছি বা প্রতিনিয়ত যে বাছাই করা ঘটনাগুলো আপনাদেরকে দিচ্ছি, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এবং ঘটনাতে কোনো কিছু ভুল হচ্ছে কিনা বা কোনো কিছু আপনাদের অপছন্দনীয় কিছু আছে কিনা তা জানাবেন, আমরা ঠিক করব। আর আরও কিছু কথা রয়েছে যে যারা চান যে ভূত এফএমগুলোকে আমরা দীর্ঘ টাইম ধরে আপনাদের সামনে তুলে ধরবো, বা ভূত এফএমকে আমরা অনেক আগে থেকেই ভালোবাসি, সেখান থেকেই আমরা ভূত এফএমগুলো যাতে আপনারাও ভালোবাসা না কমে, এই জন্য আমরা চেষ্টা করি যে আপনারাও যেন আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, মানে ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ঘটনাগুলোতে ভিউ হলেই আমাদের ভালো লাগে। এবং অনেকেই ভালোবাসেন, ভালোবাসা দিয়েছেন, অনেকেই ঘটনাও পাঠাচ্ছেন এবং আমাদের ঘটনাগুলোকে অনেকেই শেয়ার করছেন। কী যে শেয়ার করছেন সেটাও দেখতে পারতেছি। যাই হোক, ঘটনাগুলো শেয়ার করেন। আপনারা অনেক মানুষ ভূত এফএম ভালোবাসে। আপনার পরিচিত কোনো মানুষ যদি ভূত এফএম ভালোবেসে থাকে তাহলে তাদেরকেও শেয়ার করে জানিয়ে দেবেন যে ভূত এফএম এখনও চলে, মানে অফ হয়নি। তো আমি আরও অনেক দিন এই ভূত এফএমকে আগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। অনেকেই আমাদেরকে ঘটনা পাঠান, আপনারা আমাদেরকে ঘটনা পাঠাবেন, আমরা আপনাদের ঘটনাগুলোকে রেকর্ড করে সেগুলো সুন্দর করে সবার মাঝে তুলে ধরব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেল এপিসোডে। আসসালামু আলাইকুম।